সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রবাস সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নুরুল হাসান। আমরা চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। ঠিক এবারও তার ব্যতিক্রমে না গিয়ে আমরা চেষ্টা করেছি যে আপনারা জানেন যে বর্তমানে টি-20 ওয়ার্ল্ড কাপ চলমান। আজকেই হবে সেই মহাহরণ, যেটা আমরা ফাইনাল বলে থাকি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুইটি দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ফাইনালে, এবং সেখানে বাংলাদেশও সেখানে গ্রুপ পর্বে পর্যন্ত খেলেছে, সেখান থেকে দ্বিতীয় পর্ব উত্তরণ করতে পারেনি। তো আমরা আজকে একটু বাংলাদেশের ক্রিকেটের গল্প শোনার জন্য আমরা চেষ্টা করব, এবং তার সেই ধারাবাহিকতা আমরা চেষ্টা করেছি যে এমন একজন ক্রিকেটারকে যে ক্রিকেটের টেকনিক্যাল দিক এবং বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে যার মনে প্রাণে ধ্যান ধারণা তথা যে বাংলাদেশের ক্রিকেটকে বুকে ধারণ করে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, আমরা এমন কাউকে খোঁজার চেষ্টা করেছি। আমরা আজকে সৌভাগ্যের বিষয় যে আমরা পেয়ে গেছি আমাদের বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন এবং বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড, সাবেক ক্রিকেটার জনাব আমিনুল ইসলাম বুলবুল ভাই। বুলবুল ভাই ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ এখানে ডাকার জন্য। এবং ক্রিকেট নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং ক্রিকেট সম্পর্কে আমরা জানতে পারবো, আরো আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। জি, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বুলবুল ভাই যে আপনি অনেক ব্যস্ততম সময় কাটান। আমরা জানি যে একাধারে আপনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে ডেভেলপমেন্ট ম্যানেজার, এবং আপনি এখানেও থাকেন, মেলবোর্নে বর্তমানে আপনি অবস্থান করছেন, এবং ক্রিকেটের টেকনিক্যাল দিকগুলো নিয়ে আপনি অনেক লক্ষ্য রাখেন। এবং আপনি মনে একটা, আমি যতটুকু জানি, যদি মিথ্যে না হয় বা আমার ভুল না হয়ে থাকে, আপনি এখানে একাডেমিক ক্রিকেটকেও সময় দিচ্ছেন, যেটা আমি ব্যক্তিগতভাবে জানি। তো অনেক ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ নোমান। একটু কারেকশন করছি, আমি কাজ করছি গত 15 বছর ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এবং গত 5 বছর ধরে আমি কাজ করছি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC এজ এ ডেভেলপমেন্ট ম্যানেজার ফর এশিয়া। সো আমার কাজটা হচ্ছে যে এই যে এশিয়ার যে উন্নয়নশীল ক্রিকেট দলগুলো আছে, আমাদের ICCর মেম্বার আছে 18টা মেম্বার, তাদের ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন। এই দেখুন আমাদের দুটো অ্যাসোসিয়েট মেম্বার, ইউনাইটেড আরব এমিরেটস এবং ওমান, বিশ্বকাপের মতন একটা বড় অনুষ্ঠান তারা পরিচালনা করছে, এবং ফার্স্ট টাইম এভার এত বড় একটা ট্রফি তারা 0 এররে তারা এই ইভেন্টটা রান করছে। এবং সাথে সাথে বিভিন্ন দেশের কোচ উন্নয়ন, আম্পায়ার উন্নয়ন, মাঠ উন্নয়ন, তাদের পারফরমেন্স উন্নয়ন, তাদের ফাইন্যান্স উন্নয়ন, প্লাস ICCর যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি গুলো কিভাবে আমরা এই দেশগুলোতে কাজে লাগাতে পারি, সবকিছু মিলিয়ে আমরা একটা দেশ কিভাবে শিশু থেকে বড় হবে বা হামাগুড়ি দিতে দিতে দৌড়াতে থাকবে, সেই কাজগুলো আমরা করি। জি, ধন্যবাদ। তো আমি বলুন, আপনি জানেন যে আজকেই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট দু দল সেখানে ফাইনালে খেলবে। আপনি তো অবশ্যই, যেহেতু মনে প্রাণে ক্রিকেটকে ধারণ করেন এবং যে নেশা পেশা যাই কিছু বলেন, যে সাবেক ক্রিকেটার হয়েও আপনি ক্রিকেটকে ছাড়তে পারেন নাই, এখনো সেই ক্রিকেট নিয়েই আছেন, যে আসলে হওয়া উচিত যে আপনাদের মতো যারা ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটের সেই টেস্টের পর থেকে, টেস্টের আগে থেকে, এবং সেই প্রথম টেস্টে আপনার সেই মহাকাব্যিক ইনিংস আমরা এখন আমাদের ক্রিকেট ইতিহাসে জলজল করে জ্বলতেছে, আমরা জানি। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে আজকের ফাইনাল নিয়ে আপনার প্রত্যাশা কি? যেহেতু আজকে ফাইনাল, আমি আপনার একটু ফাইনাল নিয়ে একটু মূল্যায়ন জানতে চাইবো। দু দল কার সুযোগ বেশি বা আপনি কিভাবে দেখছেন? এই পুরো বিশ্বকাপটাই ছিল, টি-20 বিশ্বকাপটা ছিল একটা খুব মজার একটা ইভেন্ট বলবো, যে বাংলাদেশ খেলেছে এখানে, অস্ট্রেলিয়াতে আমি থাকি, অস্ট্রেলিয়া খেলছে এখানে, তারা ফাইনাল খেলছে। তবে আমরা কিন্তু এই টি-20 বিশ্বকাপটা দুটো চোখ দিয়ে দেখছি। একটা চোখে এর আগে বলেছি যে ওমান এবং ইউনাইটেড UAE এই খেলাগুলো ম্যানেজ করছে এবং তাদের টাফে হচ্ছে, এটা একটা দিক, যে কেমন করে তারা কতটুকু ম্যানেজ করতে পারছে, কোথায় তাদের ইমপ্রুভমেন্ট এরিয়াস গুলো আছে, এটা একটা দিক। একটা দিক ছিল যে এই পুরো বিশ্বকাপে যে আমাদের অ্যাসোসিয়েট মেম্বার যারা খেলেছে, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান এবং আয়ারল্যান্ড এখন ফুল মেম্বার হয়ে গেছে, তো এই দেশগুলো কিভাবে কেমন খেলছে সেটা একটা দিক ছিল। একটা দিক ছিল অবশ্যই যে ফুল মেম্বার যারা আছে, এবং আমরা মনে প্রাণে বাংলাদেশের সাপোর্টার ছিলাম, বাংলাদেশ এই বিশ্বকাপে খেলেছে। তবে একটা মজার জিনিস হচ্ছে কি জানেন,
যে নিউজিল্যান্ড ইজ এ কান্ট্রি যেটা নাকি তাদের মাত্র 4.5 মিলিয়ন লোক নিয়ে তারা টেস্ট ক্রিকেটে ভালো করছে, 50 ওভার ক্রিকেটে ভালো করছে এবং টি-20তে আজকে ফাইনালে এসছে এবং চ্যাম্পিয়ন হয়ে গেলেও কিছু বিস্ময়কর কিছু হবে না। তবে আমি মনে করি আজকের খেলাটা এই পুরো বিশ্বকাপের যে সেমিফাইনাল খেলাগুলো হয়েছে যেমন পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, এটা কিন্তু খুব হাই লেভেল ক্রিকেট হয়েছে এবং টপ ক্লাস ক্রিকেট আমরা দেখতে পেয়েছি। তো আশা করবো আজকের এই ফাইনালটার কিছু কথা, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন যে এই ফাইনালটা কিন্তু দুটো বেস্ট টিম খেলছে এবং এই আজকে টি-20 ক্রিকেটে যে পাওয়ারফুল ক্রিকেট দরকার হয়, যে ফিজিক্যাল যে অ্যাবিলিটিটা দরকার হয়, প্লাস ক্রিকেট এক্সপিরিয়েন্স যেটা দরকার, দুটো দল সমান। যদিও নিউজিল্যান্ড কিন্তু ধরেন একটু পিছিয়ে আছে কয়েকটা জায়গাতে, অস্ট্রেলিয়া ইজ মাচ মোর এক্সপিরিয়েন্স টিম, বাট এই টি-20 ক্রিকেটে যে পাওয়ার গুলো দরকার হয়, যেমন লোয়ার অর্ডারের ব্যাটিং, একটু বৈচিত্র্যময় বোলিং, সেটা কিন্তু নিউজিল্যান্ডের আছে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া কিন্তু ভেরি ম্যাচিউরড একটা দল। ওদের যদিও একটা মাত্র স্পিনার খুব ভালো বল করছে, অ্যাডাম জাম্পায়ান হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট। তো দুটো দলকে আমি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে কে জিতবে, তবে আমরা ভালো ক্রিকেট দেখতে পাবো। জি, ধন্যবাদ বুলবুল ভাই। আমরা আরেকটু যদি জানতে চাই যে আপনি জানেন যে বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ড দল এবং অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর করে আসলো এবং সেখানে আমরা যদিও অনেক এখানকার অস্ট্রেলিয়ার মিডিয়া বলাবলি করেছিল যে সেখানে পূর্ণ শক্তির দল যায়নি, যেমন ওয়ার্নার, স্মিথ বা আদার যে সিনিয়র ক্রিকেটার অ্যারন ফিঞ্চ হতে শুরু করে আর যারা সিনিয়ররা, তারপরও কিছু কিছু বোলার যেমন হেজলউড, স্টার্ক, এরা তো সেখানে, কামিন্স, এদের সেখানে উপস্থিতি ছিল। ম্যাথিউ ওয়াইডের নেতৃত্বে অস্ট্রেলিয়া গেল সেখানে। নিউজিল্যান্ডও আমরা দেখলাম যে টম লেথামের নেতৃত্বে বা এই নিউজিল্যান্ড দল, কিন্তু বাংলাদেশের মাঠে দেখলাম যে খুব মানে শোষণীয় একটা তাদের সে পরাজয় আমরা দেখলাম। কিন্তু পরক্ষণে দেখলাম যে দুবাইতে এসে তারা ঠিকই আবার ঘুরে দাঁড়িয়ে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে, যা আমরা লক্ষ্য করি যে আসলে আগে কি হয়ে গেল সেদিকে লক্ষ্য না রেখে পরে যে আসলে ওয়ার্ল্ড কাপের মতো একটা মহারণের স্টেজে তারা এসে কিন্তু সেখানে জ্বলে উঠলো। তো আপনি বাংলাদেশের সফরটাকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দুই দলের জন্য কতটা কি মানে কেমন হোমওয়ার্ক ওরা করতে পেরেছে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে, আপনি কি মনে করেন? বাংলাদেশ কিন্তু ধরেন যে 12টা ফুল মেম্বার দল আছে, তার মধ্যে একটা অন্যতম সেরা দল, এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিন্তু এই যে গিয়েছিল বাংলাদেশে, সেটা একটা ধরেন একটা বাইল্যাটারাল সিরিজ, তো যেতেই হতো তাদেরকে। তো এবং তার প্রত্যেকটা দল যখন বিশ্বকাপের প্রস্তুতি নেয়, বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু 1 মাস আগে নেয় না। বিশ্বকাপের যে কোনো বিশ্বকাপের প্রস্তুতি তারা অ্যাটলিস্ট 1 বছর আগে থেকে নেওয়া শুরু করে, এবং তারা জানতো যে বাংলাদেশের খেলা হবে এবং বাংলাদেশের যে এই বাংলাদেশের খেলার যে রেজাল্ট গুলো হবে সেগুলো কতটুকু বিশ্বকাপে তাদের প্রতিফলন দেখতে পাবে। তো সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু তাদের বেস্ট 11 পাঠায় নিয়ে বা বেস্ট 15 তারা পাঠায় নিয়ে, বেস্ট স্কোয়াড পাঠায় নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে শুধুমাত্র তাদের বোলিং টিমটা পাঠিয়েছিল, ব্যাটিং টিম। আর উইকেটের কিছু অ্যাডভান্টেজ বাংলাদেশ পেয়েছে। টি-20 ক্রিকেটে হয় কি, আপনাকে ইউনিট টু হ্যাভ এ উইকেট যেখানে নাকি ব্যাটসম্যানরা ডমিনেট করতে পারে, কিন্তু বাংলাদেশে যে উইকেট গুলো ছিল সেগুলো ছিল বোলিং ওরিয়েন্টেড। অস্ট্রেলিয়ার মতো দল কিন্তু 4-1 হেরে এসেছে, নিউজিল্যান্ড 3-2 হেরেছে, যে একটা ম্যাচে দেখা গেল 54 অল আউট হয়ে গেছে। এতে মনে হচ্ছে কি যে উইকেট ওয়াজ ভেরি মাচ ফর দ্য বোলার্স, নট বোলার্স, ইট ওয়াজ ভেরি আনইভেন উইকেট। কারণ আমি বলতে শুনছিলাম সাকিব আল হাসান আমাদের সেরা অলরাউন্ডার বলছিল যে এই ধরনের উইকেটে যদি আমরা কিছু ম্যাচ খেলি তাহলে আমরা আমাদের ব্যাটিং ফর্মে ভুলে যাবো। সো উইকেটের অ্যাডভান্টেজ কিছু পেয়েছিলাম, সব দেশই নিয়ে থাকে, তবে এই ধরনের বিশ্বকাপ প্রস্তুতির সময় এই ধরনের উইকেটটা করা মনে হয় আমাদের প্রস্তুতির একটা অংশ হওয়া ঠিক হয়নি। তারপরে আমি বলবো যে অস্ট্রেলিয়ার সাথে আমরা জিতে, যে আমরা মানসিক ভাবে চাঙ্গা হয়েছিলাম, নিউজিল্যান্ডের সাথে জিতে চাঙ্গা হয়েছিলাম, এবং এটা প্রমাণ করছে যে সেরা দুটো দলকে আমরা দেশের মাটিতে হারিয়েছিলাম এবং সেই দুটো দল ফাইনাল খেলছে। সো ওই হিসাব করলে কিন্তু আমি বলবো যে বাংলাদেশ এক্সট্রিমলি ওয়েল। তবে এই প্রস্তুতির যদি কথা বলে তাহলে আই থিঙ্ক দেয়ার ওয়াজ আ রং প্রিপারেশন। যে উইকেটে আমরা খেলেছিলাম সেই উইকেটটা আমরা দুবাইতে বা ওমানে পাইনি, সেটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। আর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আগেও বললাম যে ওরা কিন্তু 1 বছর আগে তারা দেখে রেখেছিল তাদের নিউক্লিয়াস কারা থাকবে, তাদের কি প্লেয়ার তারা কারা থাকবে, কি ধরনের উইকেট দুবাই। আপনারা জানেন যে এই ইভেন্টটা হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, বিকজ অফ দ্য প্যান্ডেমিক এটা শিফট করে গিয়েছে দুবাইতে এবং ওমানে। তো এই জন্য কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যারা টিম তৈরি করে বা যারা পেছন থেকে কাজ করে তারা জানতো যে দুবাইতে কি ধরনের উইকেট হবে বা ইন্ডিয়াতে কি ধরনের উইকেট হবে। তো তারা জানে যে টি-20 উইকেট সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি টিম উইকেট হয়, সেটার কাছাকাছি একদম 100% না হলে কাছাকাছি উইকেট তারা দুবাইতে পেয়েছিল। তো বাংলাদেশের
আমি বলবো যে অবশ্যই অনেক ভালো করেছিল দুটো দলকে দেশের মাটিতে হারিয়ে, তবে ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন ইট ওয়াজ কমপ্লিটলি রং ডিসিশন। জি ধন্যবাদ বুলবুল ভাই। আমরা আপনি দুঃখের বিষয় হলো যে আপনার ওখানে মনে হয় বা আমি জানি না নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, যে আপনার কথা আমরা খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, একটু ভেঙে ভেঙে আসছে। আপনি যদি আরেকবার কি আমাদের ট্রাই করবেন যে নতুন করে আবার যদি আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, মূল্যবান কথা আমরা ভালো বুঝতেছি না, এটা দুঃখের বিষয়। আপনি যদি আরেকবার যদি সংযোগটা স্থাপন করে নেন হয়তো আমরা ভালো দেখতে পাবো। আমি কি বের হয়ে যাব? জি একটু বের হয়ে আবার যদি একটু কাইন্ডলি ইন করেন, তাতে হয়তো আমরা কানেকশনটা ভালো পাবো। দর্শক শ্রোতা আমাদের সাথে থাকেন। আমাদের সাথে আজকে রয়েছেন বাংলাদেশের ক্রিকেট লেজেন্ড, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দলে যাকে টেস্টে প্রথম যে বাংলাদেশ যে টেস্ট খেললো সেখানে সে মহাকাব্যিক ইনিংস খেললো, বর্তমানে এশিয়ান কাউন্সিল, ক্রিকেট কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে যে এশিয়ান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। আমাদের সাথে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আমরা চেষ্টা করছি যে বুলবুল ভাইকে আবার আমরা লাইনে পাবো ইনশাল্লাহ। আমাদের একটু কারিগরি সমস্যা দেখা দিয়েছে, থাকুন আমাদের সাথেই, আমরা ফিরছি, এখনই ফিরছি। ধন্যবাদ দর্শক শ্রোতা আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের ক্রিকেট লেজেন্ড সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের ছোট্ট কারিগরি ত্রুটির কারণে আমরা চেষ্টা করছি যে বুলবুল ভাই লাইনে জয়েন করেছেন, আমি এড করেন ইনশাল্লাহ। জি বুলবুল ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগতম আবারও, যে দুঃখিত আপনাকে ডিসকানেক্ট করে আবার আনতে হলো, এখন মাচ বেটার। আচ্ছা আমি কিন্তু আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ আমি এবার ভালো শোনা যাচ্ছে, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, যাই হোক আমরা আশা করি শুনবো আবারও। তো বুলবুল আপনি যা বলছিলেন যে আসলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দল যেটা তারা নিউক্লিয়াস সেট করে ফেলেছিল যে তারা বিশ্বকাপে কারা খেলবে, কিন্তু যে আপনি সাকিব আল হাসানের কথায় উদ্ধৃতি করে বলে আমরা সেই প্রসঙ্গে আসছিলাম, যদি আপনি বলে ফেললেন যে আসলে এই ধরনের ক্রিকেটে যেমন ক্রিকেট অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও সেখানে উৎসাহ প্রকাশ করেছে, নিউজিল্যান্ড ক্রিকেট দল উৎসাহ প্রকাশ করেছে যে এই ধরনের ক্রিকেটে বাংলাদেশ দল খেলে কি গেইন করবে, কি অর্জন করবে। এবং পরক্ষণে আমরা এও শুনতে পেলাম যে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বলল যে বাংলাদেশ অবশ্যই হোম অ্যাডভান্টেজ নিবে, কিন্তু হোম অ্যাডভান্টেজটা এমন ভাবে নিল যে দুবাইতে তো তার ধারে কাছে ক্রিকেট পিস আমরা দেখি নাই, তো বাংলাদেশের জন্য অনেকটা বুমেরাং হয়ে গেল। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশে আসলে ক্রিকেটের উন্নতির জন্য, যেহেতু আপনি ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করেন আইসিসিতে, যে কি ধরনের পিস তৈরি হওয়া উচিত? বাংলাদেশ কিন্তু এখন ধরেন আপনি যদি আমরা যখন ক্রিকেট খেলতাম তখন শীতকালে ক্রিকেট খেলতাম এবং গরমকালে আমরা ফুটবল খেলতাম। তারপরে শীতকাল আস্তে আস্তে কিন্তু এখন বাংলাদেশে 12 মাস ক্রিকেট খেলা হয়, বা বাংলাদেশের জাতীয় দল, আন্ডার-19 দল, মেয়েদের দল, হাই পারফরমেন্স ইউনিট, এরা কিন্তু 12 মাসই ব্যস্ত থাকে। এবং 12 মাসে ব্যস্ত থাকা বাংলাদেশ ক্রিকেট এখন সিজন নেই। যেহেতু সিজন নেই এখন, বাংলাদেশ এমন জলবায়ুর দিক থেকে এমন একটা জলবায়ু বাংলাদেশে আছে এখানে 12 মাস উইকেট মেনটেন করা খুব কঠিন হয়। যেহেতু আমরা ফুল মেম্বার, আমাদের টাকা পয়সার অভাব নেই, আমাদের এই মুহূর্তে কিন্তু 7টা ওডিআই ভেন্যু আছে বা 7টা টেস্ট ভেন্যু আছে বাংলাদেশে। তো এইখানে কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ আরেকটা পাকিস্তান এবং একটা দেশ নেপাল, এরা কিন্তু 12 মাস ক্রিকেট খেলে এবং এদের উইকেটের কিন্তু আমরা খুব একটা আপ এন্ড ডাউন দেখি না, বা উইকেটের মধ্যে যে তারতম্য থাকে সেটা কিন্তু থাকে না। বলবো ল্যাক অফ প্ল্যানিং এর অভাব, বড় অভাব। এবং আমাদের যে উইকেটের যে আমাদের বিভিন্ন ধরেন বাংলাদেশ সাউথ আফ্রিকা যাবে, সাউথ আফ্রিকাতে উইকেট হবে ফাস্ট অ্যান্ড বাউন্সি। আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, অস্ট্রেলিয়া কিন্তু দেখেন মেলবোর্নে একরকম উইকেট, সিডনিতে একরকম উইকেট, ব্রিসবেনে একরকম উইকেট, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে একরকম উইকেট, অ্যাডিলেডে এক এক জায়গায় এক রকম উইকেট আছে। তো প্লেয়ারদের কিন্তু তৈরি করার জন্য আপনাকে ডিফারেন্ট টাইপ অফ উইকেটে খেলতে হয়। কিন্তু আমাদের যে বাংলাদেশে যে উইকেটগুলো হয় সেগুলো ভেরি লো অ্যান্ড স্লো হয়। তার বলে দেখবেন আপনি নিউজিল্যান্ডে, সাউথ আফ্রিকাতে আমরা একবার এসেছিলাম, বা ইংল্যান্ডে আমরা স্ট্রাগল। সো এটা কিন্তু পার্ট অফ দ্য ক্রিকেট ডেভেলপমেন্ট, যে
শুধু খেলোয়াড়দের স্কিল ডেভেলপমেন্ট না, আপনার উইকেট ডেভেলপমেন্ট, আপনার আম্পায়ারিং ডেভেলপমেন্ট, আপনার কোচেস ডেভেলপমেন্ট, আপনার স্পন্সরশিপ খুঁজে বের করতে না, আপনার কিন্তু ইউথ ক্রিকেট ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন ধরনের যে উইং গুলো আছে বা বিভিন্ন পিলার গুলো আছে, সেগুলো কতটুকু কাজ করছি আমরা জানি না। তারপর আমি বলবো যে উইকেটের কথা যে স্পেসিফিক আপনি বলছেন, প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুঃখের বিষয় যে বলুর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু মাঝখানে আপনার সংযোগটা অনেকটা স্থির হয়ে গিয়েছিল, আমরা দেখি না। জি, আপনি একটু কন্টিনিউ করেন প্লিজ। না, যেটা আমি যেহেতু সরি অ্যাবাউট নেটওয়ার্ক, এটা তো আমার হাতে নেই। আমি যেটা বলছিলাম যে উইকেটটা মানে এটা কিন্তু সবসময় শুনি যে বাংলাদেশের উইকেট ডেভেলপ করতে হবে, উইকেট ভালো না, বা উইকেটটা একটা মানে আমরা প্লেন হিসেবে বলেন, সাকসেসর হিসেবে বলেন, আমরা উইকেটকে সামনে তুলে আনি। কিন্তু উইকেটটা তো আমরা তো 21 বছর ধরে টেস্ট খেলছি। 21 বছর ধরে টেস্ট খেলার পরে তো এই ধরনের কোনো আমাদের আমাদের কোনো কমপ্লেন করা ঠিক হবে না। জি বুলবুল ভাই, আমি যদি এখানে একটু অ্যাড করি আপনার সাথে, আমাদের একজন ক্রিকেট অনুরাগী এবং আমাদের সিডনি থেকে একজন দর্শক শ্রোতা আমাদের জাকির আলম জলিম ভাই প্রশ্ন করেছেন যে যে বাংলাদেশে এত বছর টেস্ট ক্রিকেট এবং টি-20 খেলার যে সংযোজনের যে কাঠামো, বা আসলে দুই টাইপের খেলা, কখন টেস্টটা কি মেজাজে খেলতে হয়, টি-20টা কি মেজাজে খেলতে হয়, এটা আমরা প্রায়ই দেখে থাকি। বিভিন্ন ভাবে অভিযোগ করা হয় যে বাংলাদেশ সেই মেন্টালিটিটা এখনো গ্রো করে না। এখন অনেকে আবার এর জন্য ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বা দলীয় ঘরোয়া যে কাঠামো তাকে দায়ী করছেন। আপনি সাবেক ক্রিকেটার হিসাবে, যেহেতু ক্রিকেটের ধ্যান জ্ঞান সবকিছু, আপনি কতটা একমত পোষণ করেন এই কমেন্টস বা এই যুক্তির সাথে? আজকে আমি একজন আমার বন্ধুর সাথে গল্প করলাম, অস্ট্রেলিয়ান ভদ্রলোক, কিন্তু জানে না যে অস্ট্রেলিয়া আজকে ফাইনাল আছে। তো আমি এই কথাটা কেন বললাম, আর আপনি আজকে সিডনিতে বাংলাদেশের যারা ক্রিকেটার প্লেয়ার আছে, ক্রিকেটের যারা বাঙালি আছে, তারা ক্রিকেট ফলো শুধু করে না, ক্রিকেট বোর্ড প্লেয়ারদের ক্রিটিসাইজ করছে, বোর্ডের কর্মকর্তাদের ক্রিটিসাইজ করছে, গ্রাউন্ডসম্যানদের ক্রিটিসাইজ করছে। এখানে কিন্তু এটা আমাদের একটা বড় পাওয়া যে সকলে ক্রিকেট ফলো করছে। এখানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি দেখেন বাংলাদেশের টেস্ট দলটা, বাংলাদেশের 50 ওভারের দলটা এবং বাংলাদেশের টি-20 দলটা, আপনি দেখা যাবে যে 90% প্লেয়ার তারা সব ফরম্যাট খেলছে। তার মানে কি, আমরা কোনো স্পেশালাইজড প্লেয়ার তৈরি করিনি আজ পর্যন্ত। আজকে গত 21 বছর ধরে আমরা একটা টিমই সব জায়গায় খেলাচ্ছি। পক্ষান্তরে আপনি অন্য দেশে দেখবেন যে এক একটা টিমের জন্য এক একটা কিছু স্পেশালাইজড প্লেয়ার তৈরি করা হয়। কেননা যখন যে আপনি টেস্ট ম্যাচ খেলবেন, তখন আপনার মেন্টাল স্টেটটা একরকম থাকবে। আপনি যখন 50 ওভারের খেলা খেলবেন, আপনার মেন্টাল স্টেট একরকম থাকবে। আপনি যখন টি-20 ক্রিকেট খেলবেন, যেটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ক্রিকেট, সেখানে কিন্তু আপনার মেন্টাল স্টেট আরেক রকম থাকবে। তো একটা প্লেয়ারের পক্ষে এই সব ফরম্যাটে আপনার যদি 90% প্লেয়াররাই খেলে, তাহলে আপনি কোনো ফরম্যাটে সাকসেসফুল হতে পারবেন না। সো আমাদের পুল অফ প্লেয়ার কম, আমাদের স্পেশালাইজড প্লেয়ার কম, আর এই যে ফরম্যাটটা স্পেশালাইজড টি-20 ফরম্যাটটা, এই ফরম্যাটের জন্য দেখেন আপনি, আমরা বিশ্বকাপ খেলতে গিয়েছি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি ম্যাচ ছিল খুব লো বাউন্স উইকেটে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে। তারপরে আমরা একটা ম্যাচও খেলিনি। নেক্সট ম্যাচ আমরা গিয়ে খেললাম ওমানে। মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ইলেকশন হলো, ক্রিকেট টিম কোথায় ছিল কেউ জানে না। যারা গেল ওমানে গিয়ে প্রথম প্র্যাকটিস ম্যাচ দুটো হারলাম, শ্রীলঙ্কার সাথে, আয়ারল্যান্ডের সাথে। স্কটল্যান্ড একটা অ্যাসোসিয়েট মেম্বার, তার সাথে হারলাম। ওমানের সাথে আমরা কোনো ক্রমে জিতলাম। এবং পিএনজির মতো একটা দুর্বল দল, আপনারা জানেন যে পিএনজি কিন্তু গত 12টা ওডিআই লিগের 12টা ম্যাচে হেরেছে, সব থেকে দুর্বল দল এখন। তাদের সাথে অনলি ম্যাচ আমরা জিতছি, এবং ওমান এজ অ্যান অ্যাসোসিয়েট মেম্বার। আর ফুল আমরা তার পরবর্তীতে যে ফাইনাল রাউন্ড ডুবাতে সবগুলো ম্যাচ হেরেছি। আমি বলতে চাচ্ছি যে আমাদের প্লেয়ারের সংখ্যা কম, আমাদের স্পেশালাইজড প্লেয়ার বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যেই ফরম্যাটের জন্য দরকার সেটা কম। তারপরে আমি বলবো যে বাংলাদেশে কিন্তু টি-20 ক্রিকেট বিশ্বকাপ এবার খেললাম, সারা বছর একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 একটা ঘরোয়া বড় মানের ইভেন্ট করতে পারেনি।
সো সবকিছু মিলিয়ে প্রস্তুতির একটা বড় ঘাটতি ছিল। আর যেটা বলছিলেন ভাইয়া যে এই 3 ফরম্যাটে কিন্তু 3 ধরনের স্পেশালাইজড প্লেয়ার, পুল অফ প্লেয়ার বাড়াতে হবে। জি বুলবুল ভাই, আমি যদি আরেকটু এই অংশের আমি আপনাকে সর্বশেষ কোশ্চেনটুকু এই অংশে করতে চাই যে আমি আপনার যেখানে শেষ করলেন সেখান থেকে যে আমাদের ক্রিকেটের সংকট, কিন্তু ক্রিকেটের উন্নতি হবে কিভাবে? আমরা যদি লক্ষ্য করি যে আমি জানি আপনি দায়িত্বশীল পজিশনে রয়েছেন, তো আপনার পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে আমার এই প্রশ্নের সঠিক আনসারটা দেওয়া বা উত্তরটা দেওয়া। তারপরেও আমি বাংলাদেশের ক্রিকেটকে যেহেতু ধারণ করি, ক্রিকেটের সব খোঁজ খবর রাখি, আমি একটু জানতে চাইবো যে আমরা দেখলাম যে বাংলাদেশের ক্রিকেটে যে আসলে কাজগুলো একজন লোক বা একজন কর্মকর্তা বিভিন্ন পজিশনে, তো আসলে কাজগুলো এন্ড অফ দ্য ডে তো হয় না। যেমন আপনি এক বুলবুল ভাই, আমরা যদি বলি যে আপনি ক্রিকেট কাউন্সিল নিয়ে, কিন্তু আপনাকে যদি আরো 10টা পজিশনে বসায় দেওয়া হয়, আপনার তো ব্রেন একটা, আপনি যদি টেকনিক্যাল সাইড দেখেন, আপনি ডেভেলপমেন্ট সাইড দেখবেন, আপনি যদি অন্যান্য বোর্ডের অংশটুকু দেখেন, আপনি এক ব্যক্তি যদি 5-7টা পজিশন বা 10টা পজিশন হোল্ড করেন এবং এরাই যদি মানে ক্রিকেট ধারণ করে, তাহলে আসলেই বাংলাদেশের ক্রিকেটটা কোন জায়গায় যায় তার তো একটা বিশাল বিতর্ক থেকেই যায়। কি বলেন আপনি? এটা তো ধরেন এক একটা বোর্ড এক একভাবে রান করে। আমি বোর্ড নিয়ে কিছু এখানে বলতে চাই না, তবে এটা বলতে চাই যে আমাদের দেশের ক্রিকেট কালচার, যেটা ক্রিকেট কালচার ইজ মিসিং। আপনি দেখেন যে বাংলাদেশের যে 64টা জেলা আছে, 64টা জেলার মধ্যে বহু উপজেলা আছে, বহু প্রাইমারি স্কুল আছে, অনেক হাই স্কুল আছে, কলেজ আছে। আমরা কিন্তু কোথাও ক্রিকেট কালচার বা ক্রিকেট চর্চা কিন্তু করি না। আমাদের জাতীয় বাংলাদেশের ক্রিকেট আমরা ডিসাইড করি বা অবস্থান আমরা নির্ণয় করি জাতীয় দলের পারফরমেন্সের উপরে। জাতীয় দল ভালো খেললে বাংলাদেশের ক্রিকেট ভালো, জাতীয় দল খারাপ খেললে বাংলাদেশের ক্রিকেট খারাপ। দিস ইজ এ কমপ্লিটলি রং কনসেপ্ট। এখানে হওয়া উচিত ক্রিকেট খেলাটা হবে সবার, এটা সামাজিক ভাবে খেলবো আমরা, আমরা স্কুলে খেলবো, আমরা ব্যাকইয়ার্ড ক্রিকেট খেলবো, আমরা গ্রামে গঞ্জে ক্রিকেট খেলবো, আমরা সব জায়গায় ক্রিকেট খেলবো। তারপরে একটা ভালো জাতীয় দল বের হয়ে আসবে, জাতীয় দলকে একদিন হারবে একদিন জিতবে, এটাই তো নিয়ম। কোনো দল, পৃথিবীর এমন কোনো দল নেই যারা সব ম্যাচ জেতে। বাট আমার সবথেকে বড় প্রশ্ন যেটা, বা আমার সবথেকে বড় ওয়ারি যেটা, সেটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটটাকে আমরা সত্যিকার অর্থে ছড়াতে পেরেছি? আমরা সাপোর্টার তৈরি করেছি, আমরা ক্রিকেটার তৈরি করতে পারিনি। আমাদের কিন্তু এখনো সময় আছে। আমাদের দেশে যে 180 মিলিয়ন লোক বা 18 কোটি লোক, যারা সকলে মন প্রাণ দিয়ে ভালোবাসে, ক্রিকেটটাকে ফলো করে, নেক্সট জেনারেশনকে সাথে ক্রিকেট বাঁচিয়ে রাখতে হলে আমাদের দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে হবে। সেটা হোক টেনিস বলের ক্রিকেট হোক, আপনি রাবারের বলের ক্রিকেট হোক, ক্রিকেট কিন্তু খেলতে হবে এবং সকলের জন্য ক্রিকেট। আমাদের জানেন আপনি যে অনূর্ধ্ব 19 মেয়েদের ক্রিকেট আসছে 2023-তে হবে, সেখানে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক আছে। কেননা আমাদের দেশে ইয়াং মেয়েরা ক্রিকেট খেলতে চায়। মেয়েদের ক্রিকেটটায় আমরা কতটুকু নজর দিচ্ছি, ছেলেদের ইউথ ক্রিকেটকে আমরা কতটুকু নজর দিচ্ছি। সো আমি বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় দলের পারফরমেন্সটা বাংলাদেশের ক্রিকেট না, এটা দিস ইজ ওয়ান অফ। সো দেশব্যাপী ক্রিকেটটা যদি আমরা ছড়িয়ে দিতে না পারি, এখানে শুধুমাত্র ধরেন প্লেয়ার না, এখানে আম্পায়ার তৈরি করার অনেক জায়গা আছে। দেশব্যাপী আপনি ক্রিকেট কোচ তৈরি করতে পারেন। ক্রিকেট কোচ মানে ইউ আর ক্রিয়েটিং এ ক্রিকেট টিচার। সো আপনি ক্রিকেট টিচার কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলা শেখাবে না, সে আপনাকে জীবনে কিভাবে চলতে হয় সেটা শেখাবে, আপনাকে ক্রিকেট স্পিরিটের মাধ্যমে আপনাকে সততা শেখাবে, আপনার নিয়মনিবদ্ধতা শেখাবে। সো ক্রিকেট, একটা কথা আছে, ক্রিকেট ক্রিয়েটস ক্যারেক্টার। সো কিন্তু একটা ক্রিকেট প্লেয়ার যখন মাঠে থাকে এবং বাইরে থাকে, তাদের কিন্তু তাদের দুটো জায়গায় কিন্তু তারা ক্রিকেটার। সো আমরা প্রকৃতপক্ষে আরো বেশি ক্রিকেটার তৈরি করতে হবে আমাদের, অটোমেটিক্যালি তখন একটা জাতীয় দল হবে। আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু ট্যালেন্টের অভাব নেই। আপনি মুস্তাফিজ বলেন, আপনি সাকিব আল হাসান বলেন, আপনি তামিম বলেন, ইভেন আমি তো মনে করি যে আমাদের বেশ কিছু ক্রিকেটার যারা অকালে ঝরে গিয়েছে, আমি নাম বলতে চাচ্ছি না, বহু ক্রিকেটার আছে যারা 1-2 টেস্ট খেলেছে বা 3-4 ওডিআই খেলেছে। এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু দেশব্যাপী আমরা অনেক করেছি। আমি আবারও বলছি যে বাংলাদেশ হচ্ছে ক্রিকেটের গোল্ড মাইন, যেখানে সবাই ক্রিকেট ফলো করে। এত বড় একটা সম্পদ। আমি তো মনে হয় যে আমাদের যে ক্রিকেটের বয়স, সেই বয়সে কিন্তু শ্রীলঙ্কা 50 ওভারের একটা বিশ্বকাপ জিতেছে, টি-20 বিশ্বকাপ জিতেছে, একটা এস্টাবলিশ ক্রিকেট সাকসেস তারা কিন্তু অলরেডি অর্জন করেছে। আমরা কি করেছি? আমরা এখনো পর্যন্ত আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বাদ দিলে আমরা কিন্তু তেমন কোনো সাকসেস নেই আমাদের। সো আমাদের ওই যেটা বলছিলাম যে উই হ্যাভ টু স্প্রেড আউট দিস গেম অল ওভার দ্য কান্ট্রি, এবং ট্যালেন্ট কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, ডেভেলপমেন্ট কমিটির। জি বুলবুল ভাই, যদি আমি এই অংশে যদি একটু রিলেভেন্ট আর একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটা হলো যে
একটু আগে আপনি বললেন যে ক্রিকেটের যে খুঁটিনাটি বিষয়গুলো, তো আমরা তো আসলে যে ক্রিকেটারদের তৈরি করার যে অবস্থা, সেখানে আমরা লক্ষ্য করলাম যে আমাদের ঘরোয়াতে বিভিন্ন সময় আমরা যে যেমন ধরেন বাংলাদেশের বিভিন্ন ফ্রন্টলাইন মিডিয়া, বিভিন্ন টিভি গুলো যখন ইনভেস্টিগেটিভ কিছু ইয়ে করে, যেমন কয়েকদিন আগে আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ঘরোয়া একটা লিগে যেখানে অনেকটা ম্যাচ পাতানো বা ফিক্সিং এর মতো ঘটনা, সেখানে বলল যে এখানে হয়তো ব্যাপারটা এমনটা হতে পারে, সেখানে আমরা লক্ষ্য করলাম যে বোর্ডের কর্মকর্তারা সেখানে বিবাদে জড়িয়ে পড়ে, সেখানে মাঠে গিয়ে আম্পায়ারদের অ্যাসাল্ট করে। তো আসলে এই পরিবেশ বাংলাদেশের যে ভালো মানের আম্পায়ার, ভালো মানের ক্রিকেটারদের শৃঙ্খলা, এই যে নিয়মানুবর্তিতা, এই যে একটা মানে রুটিন মাফিক এবং একটি কালচারের মধ্যে নিয়ে আসা, এটা তো আসলে গ্রো করে না। বা আপনার কাছে আমি জানতে চাইবো যে আমাদের কি কি স্টেপ এখনই নেওয়া উচিত যে আসলে বাংলাদেশের ক্রিকেট যেই অবস্থানে থাকা উচিত, বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ড, কিন্তু আমাদের সে মানে সম্পদের উন্নয়নের সাথে সাথে আমাদের খেলার মানের উন্নয়ন কোনো হয় না, যেটা আমরা বিশ্বকাপে লক্ষ্য করলাম। তা আপনার কাছে একটু জানতে চাইবো মতামত যে বাংলাদেশের ক্রিকেটকে আসলে কিভাবে এই ব্যাপারগুলো একটু ঢেলে সাজানোর পথ, বা আপনি একটু আমাদের বলবেন দয়া করে। বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটটা কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছে। আপনি দেখবেন যে একটা থার্ড ডিভিশনে বা সেকেন্ড ডিভিশনে একটা খেলা, সুজন নামে একটা ছেলে একেবারে 90 রান দিয়েছিল রাগে, কেননা হি ওয়াজ ভেরি আনহ্যাপি উইথ দ্য ডিসিশনস। আপনি দেখবেন যে সাকিব আল হাসান উইকেটে লাথি মেরেছে কিছুদিন আগে। সো এগুলো হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের আউটকাম। এগুলো তো ধরেন একটা 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 ফুল মেম্বার বা একটা টেস্ট টিমের ডোমেস্টিক ক্রিকেটের চিত্র হতে পারে না। এখানে হবে কম্পিটিটিভ ক্রিকেট, এখানে হবে একেবারে ফেয়ার আম্পায়ারিং, এখানে হবে যেমন ধরেন, কেন বলছি এই কথাগুলো, আমাদের টিম যখন বিশ্বকাপে খেললো, অস্ট্রেলিয়ার সাথে খেললো, শ্রীলঙ্কার সাথে খেললো, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললো, সাউথ আফ্রিকার সাথে খেললো, যখন খেলছিল তখন কিন্তু মনে হচ্ছিল যে এই ক্রিকেটটা ডিফারেন্ট কোয়ালিটি ক্রিকেট হচ্ছে বা ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের ক্রিকেট হচ্ছে। আর সেই সাথে যখন আপনি আমাদের ডোমেস্টিক ক্রিকেট দেখবেন, সেটা কিন্তু খুবই লো লেভেল একটা ক্রিকেট হয়। আপনি আবার দেখবেন যখন এখানে শেফিল্ড শিল্ডের খেলা হয়, নিউ সাউথ ওয়েলস ভার্সেস ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ অস্ট্রেলিয়া বা কুইন্সল্যান্ড, তখন দেখবেন ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা কত হাই। তো এই হাই স্ট্যান্ডার্ডের ক্রিকেট যখন এরা খেলে, তখন যখন তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যায়, সে এই হাই স্ট্যান্ডার্ডের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা ব্যবধান থাকে না। কিন্তু আমাদের যে দুর্বল মানের ডোমেস্টিক ক্রিকেট হচ্ছে, সেটার সাথে কিন্তু এই আন্তর্জাতিক ক্রিকেটের একটা বিরাট গ্যাপ। এটা একটা কারণ যে আমাদের ইনকনসিস্টেন্সির একটা বড় ব্যাপার। তো ডোমেস্টিক ক্রিকেট যতদিন না আপনি কম্পিটিটিভ ক্রিকেট না তৈরি করতে পারবেন, ডোমেস্টিক ক্রিকেট বলতে বোঝাচ্ছি যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ক্রিকেট না, চিটাগাং ক্রিকেট আছে, এই ধরুন যে যারা বিভিন্ন জেলা থেকে যারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে আসে, তাদের কতটুকু অ্যাকাউন্টেবিলিটি থাকে যে ইয়েস, আমি বরিশাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নির্বাচিত হয়েছি, আমি কতটুকু কাজ করে এসেছি বরিশালে, আমি বরিশালের ক্রিকেটের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কাউকে দোষারোপ করছি না। তো তারা যেই জায়গাটা থেকে তারা প্রতিনিধি হিসেবে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে আসে, তাদের যে কমিটমেন্টটা থাকে তার লোকাল জায়গায়, সেটা কতটুকু আছে, সেগুলো নাই। তারা রাদার এসে ন্যাশনাল ক্রিকেটে সার্ভ করার চেষ্টা করে। সো এই জায়গাগুলো ডোমেস্টিক ক্রিকেট যদি আপনি সব জেলাতে ইউথ ক্রিকেট বলেন, সিনিয়র ক্রিকেট বলেন, স্কুল ক্রিকেট বলেন, কলেজ ক্রিকেট বলেন, আমি খুব খুশি হব যদি বাংলাদেশে মাদ্রাসা ক্রিকেট চালু করা হয়। তো সবাই ক্রিকেট খেলবে এবং সবাই ক্রিকেট খেলতে খেলতে কিন্তু ট্যালেন্ট গুলো বের হয়ে আসবে। তখন কিন্তু আপনি যখন খুব স্ট্রং একটা ডোমেস্টিক ক্রিকেট, আপনার হাই ইন্টেন্সিটি ম্যাচ হতে থাকবে, তখন ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটের খুব একটা গ্যাপ হবে না। তখন আপনি ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার অহরহ পাবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি 20টা ক্রিকেটারের মধ্যে 15টা ক্রিকেটার আপনি পছন্দ করছেন জাতীয় দলের জন্য। আপনার কাছে যখন 1000 ক্রিকেটার থাকবে, তখন দি বেস্ট প্লেয়াররা তখন জাতীয় দলে খেলবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে আপনি একটা স্ট্রং ন্যাশনাল টিম করতে পারবেন থ্রু ইয়ার ডোমেস্টিক ক্রিকেট। জি বুলবুল ভাই, আর একটা অংশ যদি আমরা একটু সবিনয় জানতে চাই, সেটা হলো যে একটা ক্রিকেটারের একটা নিয়ম শৃঙ্খলা, যেটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট। আপনি জানেন যে সব জায়গায় যদি শৃঙ্খলা না থাকে, সেখানে আসলে ফলাফল বা সফলতা আশা করাটাই অনেকটাই অর্থহীন হয়ে যায়। তো আমরা যারা বাংলাদেশের ক্রিকেটারদের, যাদেরকে আমরা ক্রিকেটের বর্তমানে আইকন মনে করি, আমি একটু সবিনয় জানতে, আপনি পার্সোনালি নিবেন না, আপনি একজন সাবেক ক্রিকেটার,
বাট বর্তমান ক্রিকেটাররা কেমন যেন মানে কি বলে এটাকে মেন্টাল হেলথ বলেন বা নিয়ম শৃঙ্খলা, এরা মাঝে মাঝে কি মানে উদ্ভট ধরনের আচরণ করে বসে। যেমন আমি দোষারোপ করে বলছি না, হয়তো আমাদের সেই ঘরোয়া পরিবেশ নেই বা সেই কালচারটা নেই বলে এগুলো আমরা লক্ষ্য করি। কখনো দেখি যে মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটার নাসুমকে মারতে যায়, সাকিব আল হাসান লাথি দিয়ে ক্রিকেট স্টাম্প ভেঙে ফেলে, মাহমুদুল্লাহ বলে যে আমরা কি এই যে পেইন কিলার নিয়ে খেলি, মুশফিকুর রহিম আবারও বললো যে আমরা আয়নার চেহারা দেখতে। তো আসলে 18 কোটি জনগণের যে ভালোবাসা, এই ভালোবাসাই তো ক্রিকেট আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট। আপনারা যখন, আমি তো মাঝে মাঝে বিভিন্ন শোতে বিভিন্ন এক্স ক্রিকেটারদের, সাবেক ক্রিকেটারদের গল্প শুনতাম যে আসলে একজোড়ো ভালো প্র্যাকটিসের বুট কিনতে আপনাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। সেই মোহাম্মদ রফিকও আমরা বিভিন্ন খেলার বিভিন্ন স্পোর্ট জার্নাল আমরা ওনার সেই দুঃখের কথাগুলো জানলাম যে নদীর ওপার থেকে ঢাকায় এখানে এসে প্র্যাকটিস করার জন্য উনি মুখিয়ে থাকতেন। কিন্তু এত ভালো ফ্যাসিলিটিস, এত সুবিধা পাওয়ার পরেও এরা তো সবাই মোটামুটি সেই কালচারের মধ্যে থাকা উচিত, কিন্তু হঠাৎ হঠাৎ এরা এই ধরনের আচরণ করে, এগুলো কতটা সহনীয় এবং দর্শকদের জন্য আপনি জানেন যেটা অনেক দুঃখজনক, দর্শক নিতে পারে না। এবং ক্রিকেট বোর্ডে কি করা উচিত যে ধরনের ক্রিকেট, মানে ক্রিকেট তো উত্থান পতন থাকবে, এটা স্বাদ থাকবেই, কারণ পতন থেকেই বা খারাপ থেকেই ভালোর দিকে যাবে, কিন্তু আর একটু দায়িত্বশীল ব্যবহার বা বিহেভিয়ার এই ধরনের এগুলো ক্রিকেট বোর্ডকে আরো ইনিশিয়েটিভ হওয়া উচিত। কি মনে করেন আপনি? আপনি যে নামগুলো বললেন, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, রিয়াদ, এরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে কিন্তু অনেক কিছু দিয়েছে। আমি ওদের পক্ষে হয়ে কথা বলছি এই মুহূর্তে এই জন্য যে ওরা যেই তাদের যে রিয়াকশনটা ছিল, সেটা কিন্তু রিয়াকশনটা হয়তো আমরা বুঝতে ভুল করেছি। এটা কিন্তু আমাদের সমর্থকদের জন্য ছিল না, এটা অন্য একটা ব্যাপার ছিল, আমি এই প্রোগ্রামে বলতে পারবো না সেটা। আর আপনি যে বলছিলেন যে এই ক্রিকেটারদের, আমি জানি পার্সোনালি যে যখন ট্রেনিং থাকে, ধরেন সকাল 9টার সময় ট্রেনিং, মুশফিক কিন্তু 7:30টার সময় ট্রেনিং এ চলে আসে। আমি নিজে জানি তামিম এবং সাকিবরা কিন্তু এমনও দিন গেছে রাত 2:30টার সময় দৌড়াতে বের হয়ে গেছে তাদের ফিটনেস ঠিক রাখার জন্য। আমাদের দেশে দেখেন এই কিছু প্লেয়ার যারা নাকি, শুধু কিছু প্লেয়ার না, প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু অমানবিক পরিশ্রম করে তারা কিন্তু তার টু কিপ দেমসেলফ ফিট। এই যে এর আগের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যখন, তখন বলছিলাম যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে একটা বড় গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমাদের এই ক্রিকেটাররাই কিন্তু ক্লোজ করে আনে। তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশকে জেতায়, এবং তাদের যে ত্যাগ, এবং রিয়াদ যে বলছিল যে পেন কিলার খেলে, আমি জানি রিয়াদের শারীরিক অবস্থা ইজ রিয়েলি, তার বেশ কয়েকটা ইনজুরি নিয়ে এসে খেলে। একবার দেখেছিলাম তামিমের হাত ভাঙা নিয়ে, এক হাত ভাঙা, আমি মাঠে ছিলাম এই দুবাই স্টেডিয়ামে, সেই এক হাত দিয়ে ব্যাটিং করেছে। আমরা তাদের স্যাক্রিফাইস গুলো দেখা উচিত। তবে এটা ঠিক যে আমাদের যে আমি ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য বলছি যে আমাদের দেশে যে একাডেমি কনসেপ্ট আছে সেটা নেই এখন। একটা ক্রিকেটার যখন তৈরি হয়, সেই ক্রিকেটারটা কিন্তু শুধু ক্রিকেট খেলা শেখে না, সে শেখে কিভাবে কথা বলতে হয়, সে শেখে যে কিভাবে আরেকটা বিদেশি ক্রিকেটার বা বিদেশি কোচের সাথে কিভাবে তার আইডিয়াগুলো এক্সচেঞ্জ করতে হয়, একটা ডিফারেন্ট কন্ডিশনে গিয়ে তাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। দেখেন যে একটা ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তখন কিন্তু তার কাছে কিন্তু কুইক ডিসিশন নিতে হয়, বিশেষ করে যখন দলগুলো উইন উইন সিচুয়েশনে থাকে, তখন কিন্তু তার অরিজিনাল জিনিসটা বের হয়ে আসে। কিন্তু একাডেমিতে যদি আমি একটা প্লেয়ারকে তৈরি করি ওইভাবে যে ইয়েস, তোমাকে রাত 9টার মধ্যে শুতে হবে, ভোর 6টার সময় উঠতে হবে, তোমাকে প্র্যাকটিসে আসতে হবে ঠিক 7:30টার সময়, এই যে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাটা যেটা মানুষের জীবনের মধ্যে চলে আসে, সেই যে ব্যাট করতে যায় যখন, যে উইন উইন সিচুয়েশন থাকে, তখন তো শৃঙ্খলার মধ্যে থাকে, একটা বাজে শট খেলে না, একটা যখন ক্যাচ আসে সে মনোযোগ হারায় না, বল করতে করতে 3 নম্বর বা 4 নম্বর 5 নম্বর বলে সেম মনোযোগ দিয়ে বল করতে থাকে। সো এই জিনিসগুলো কিন্তু তৈরি করতে হবে আমাদের থ্রু একাডেমি। তো আপনি যে ক্রিকেটার গুলো নাম বলেন, এই ক্রিকেটার গুলো এমন একটা সিচুয়েশন এখন দাঁড়িয়ে আছে, টিম ভালো করছে না, তাদের শারীরিকভাবে তারা অনেক পরিশ্রম করেছে এবং তাদের বডি ইজ প্রবাবলি নট গিভিং ইনাফ বা সাপোর্ট করতে পারছে না। বাট ভবিষ্যৎ ক্রিকেটারের জন্য আমাদের ক্রিকেটের প্রতি সব থেকে বড় যে দায়িত্বটা, সেটা ডোন্ট লুক ফর অনলি ডেভেলপমেন্ট দ্য স্কিলস। একটা পরিপূর্ণ ক্রিকেটার তৈরি করার জন্য ইউ নিড টু হ্যাভ এ সাস্টেইনেবল একাডেমি। যে একাডেমি, ক্রিকেট একাডেমিতে শুধু ক্রিকেট শেখাবে না, একটা মানুষ ক্রিকেটার তৈরি করাবে, এবং সেটা তারা দেখবেন যে দলের পারফরমেন্স কিভাবে চেঞ্জ হয়। আমি একটা দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে যে 90s অস্ট্রেলিয়ান ক্রিকেটের যে বড় চেঞ্জটা এসেছিল, সেটা এসেছিল কিন্তু অস্ট্রেলিয়ান ন্যাশনাল একাডেমি, যেটা অ্যাডিলেডে ছিল। সেই একাডেমিতে তারা 1 বছরের জন্য যেত
এবং তাদেরকে শুধুমাত্র ক্রিকেট শেখানো হতো না, জীবনে কিভাবে চলতে হয় সেটা দেখাতো। সেখান থেকে কিন্তু শেন ওয়ার্ন বলেন, মাইকেল বেফন বলেন, গ্লেন ম্যাকগ্রা বলেন, তারা কিন্তু সব বের হয়ে এসেছিল। এখন দেখেন যে ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম, সেখানে কিন্তু তারা 3টা টিম যে কোনো সময় তৈরি করতে পারে, বিকজ তাদের যে একাডেমিটা আছে ব্যাঙ্গালুরুতে, সেটা কিন্তু এই কাজগুলো করে সেখানে। নট অনলি দে আর ডেভেলপিং ক্রিকেটার্স আর স্কিল ডেভেলপমেন্ট, তারা একটা পরিপূর্ণ মানুষ তৈরি করছে। আপনি শুভমান গিলের কথা বলেন, আপনি প্রীতি শর কথা বলেন, আপনি ইভেন মোহাম্মদ সিরাজের কথা বলেন, এই যে গ্রুপ অফ ইয়াং ক্রিকেটার্স যারা বের হয়ে আসে, দেখবেন তারা কত, তাদের তো দেয়ার ইন্ডিয়ান ক্রিকেটার্স বা বাবর আজমের কথা বলেন, এরা কিন্তু রিজওয়ানা, এরা কিন্তু ধরেন শুধুমাত্র ক্রিকেট খেলছে না, এরা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের ক্রিকেট বোর্ড তৈরি করছে টু সার্ভ দেয়ার কান্ট্রিজ। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের এই যারা কি ক্রিকেটার আছে তাদেরকে আমরা, হ্যাঁ পারফরমেন্স করেনি, আমরা হেরেছি, মেনে নিচ্ছি সব, কিন্তু দে হ্যাভ ডান ইনাফ ফর দ্য কান্ট্রি। জি বুলবুল ভাই, আমরা সেই অংশ তো জানি যে আসলে ওয়ার্ল্ড কাপে, তো আমরা যদি একটু ওয়ার্ল্ড কাপের দিকে বুলবুল ভাই যদি মনোনিবেশ করি, যে আসলে আমরা খুব একটি বিষয় খুব লক্ষ্য করেছি যে উদ্বেগের সহিত, যে আসলে যে ওয়ার্ল্ড কাপ একটা উত্তেজনার বা একটা ক্রিকেটারের সারা জীবনের স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপের মতো বড় পর্যায়ে বড় আসরে খেলে নিজেকে প্রমাণ করা, নিজের দেশকে আরো একটু লিফট আপ করা। এটা তো সব ক্রিকেটারের, আপনারও স্বপ্ন ছিল। সেই স্বপ্ন থেকে আপনারা সেই 97-এ যে আইসিসি ক্রিকেট জয়ের মাধ্যমে আমাদেরকে ওয়ার্ল্ড কাপে নিয়ে গেলেন, পরবর্তীতে টেস্টে আমরা দেখলাম আপনার সেই মহাকাব্যিক ইনিংস। আমরা এই যে বাংলাদেশের তখন যে একটা এক্সাইটমেন্ট ছিল, দুঃখের বিষয় হলো যে বর্তমান ক্রিকেটে এসে সেই এক্সাইটমেন্টটা একেবারেই বলা চলে যে লক্ষ্য করা যাচ্ছে না, যেটা আমার অনেক দর্শক আমাকে মেসেজ করে এই প্রশ্নটি আপনার কাছে রাখতে অনুরোধ করেছে। সেটা হলো যে ক্রিকেটারদের এই যে বিশ্বকাপে কেমন যেন এক ধরনের মানে খেলতে হবে, যেমন আপনার মনে সায় না দিলে অনেক সময় আমরা অনেক কিছু করি না, যেমন মনের বাইরে গিয়ে খেলা, কেমন যেন মন মরা বা কোনো ধরনের এক্সাইটমেন্ট ছিল না। এইগুলো কেন হবে একটা ক্রিকেটারের বা একটা সার্বিক একটা দল যেখানে এত বড় বোর্ডের বিশাল কর্মকর্তা বহর নিয়ে সেখানে তো অনেক গার্ডিয়ান ছিল, সেই গার্ডিয়ানের সামনে এরা তো আরো এক্সাইটমেন্ট কাজ করার কথা, বরং তাতে বুমেরাং হয়ে গেল। যে দেখলাম যে সম্পূর্ণ তার বিপরীত চিত্র। কি মনে হয় আপনার কাছে, কি মানে কেন হতে পারে, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা দলে একটা করে মনোবিদ থাকার দরকার আছে। সব দল প্রত্যেকদিন জিতবে না। আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, আপনি না, যারা দর্শকরা তারাও, যে বাংলাদেশ দলকে এই বিশ্বকাপে মনে হয়েছে যে একটা পরাজিত বাহিনী। আপনি প্রত্যেকটা ম্যাচে দেখেন, মনে হচ্ছে যে আমরা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের, এবং আমরা জেতার মতন সিচুয়েশন তৈরিও করেছিলাম। আবার দেখা গেল যে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সাথে আমরা মনে হচ্ছে একটা দ্বিতীয় সারির দল। তো আমাদের যে পারফরমেন্সের যে ধারাবাহিকতা ছিল অত্যন্ত দুর্বল মানের। এই জন্য বলছি যে যখন একটা দল খারাপ খেলে তখন কিন্তু তার পাশে দাঁড়ানো উচিত। একটা খেলোয়াড় যখন খারাপ খেলে তখন তার পাশে দাঁড়ানো উচিত। তো এই জন্য দলের সাথে সবসময় একটা মনোবিদ থাকার দরকার আছে, সো দ্যাট তারা যেন তা কুইক রিকভার করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যখন একটা দল খেলে তখন কিন্তু সেই দলটায় কিন্তু একজন বিদেশি কোচ যদি আপনার সাথে থাকে বা বিদেশি আপনার পুরো সাপোর্ট আর স্টাফটা যদি আপনার সাথে থাকে, তারা অন্য ভাষায় কথা বলে, তাদের কালচারটা অন্যরকম, তাদের জোকস আমাদের জোকসের মতো না। সো এই যে, আর যখন আপনি একটা জাতীয় দলের ক্রিকেটের সাথে কথা বলবেন তাকে কিন্তু আপনি তার অনেক ভিতরে গিয়ে আপনি একটা ডিপ সেন্টারে গিয়ে, ব্রেনের ডিপ সেন্টারে গিয়ে কিন্তু কথা বলতে হয়, অন্য ভাষায় এটা সম্ভব না। তো দলের সাথে অবশ্যই আমি মনে করি যে শুধুমাত্র হেড কোচ না, পুরো সাপোর্ট স্টাফ বলেন, কর্মকর্তা বলেন, সেখানে কিন্তু ক্রিকেটীয় লোকজন অনেক থাকা উচিত এবং সেটা অবশ্যই বাঙালি থাকা উচিত। মনে করেন যে আমাদের একটা ছেলে যদি কখনো খারাপ খেলে, আপনি যদি তাকে ইংরেজিতে বলেন বা অন্য ভাষায় কথা বলেন, সে কিন্তু তার হৃদয় থেকে সেই কথাগুলো নিতে পারবে না। সেখানে দরকার আমাদের যে ভাষা, আমাদের যে কালচার, পিঠে কাউকে তুই করে বলা, কাউকে আপনি করে বলা, কাউকে তুমি করে বলা, কারো পিঠে হাত দিয়ে কথা বলা, কাউকে বকা দিয়ে কথা বলা। এই জিনিসগুলো আমি খুব মিস করি যখন ভালো খেলবে। ইউ ডোন্ট নিড এনিওয়ান অ্যাকচুয়ালি। আমি একটা কথা সবসময়, আমি এই পর্যন্ত ধরেন প্রায় 100টার মতন কোচিং কোর্স রান করেছি এশিয়াতে, মানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 যাদেরকে কোর্স তৈরি করা হয়। সেখানে আমি সবসময় একটা কথা বলি যে আমি সবসময় রেসপেক্ট করি গ্যারি কাস্টনকে। গ্যারি কাস্টন যখন ইন্ডিয়ান টিমের কোচ হলো তখন বলেছিল যে আমরা ছোট ছোট সমস্যাগুলো আমরা কাউন্ট করব না,
আর বড় বড় যে সমস্যাগুলো আসবে সেগুলো আমরা সবাই মিলে সলভ করব। যখন গ্যারি কাস্টন ইন্ডিয়ান টিমের কোচ ছিল তখন ইন্ডিয়ান টিমের প্লেয়ার ছিল রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, MS ধোনি। সো টপ লেভেলের ক্রিকেটার যখন ছিল, গ্যারি কাস্টন একদিনের জন্য কখনো সচিন টেন্ডুলকার বা রাহুল দ্রাবিড় বা বীরেন্দ্র সেহবাগ বা ধোনি ওদের সাথে কোচিং করাতো না। যেই প্লেয়ারটা সব থেকে খারাপ খেলতো, যেই প্লেয়ারটা সব থেকে খারাপ ফর্মে থাকতো, যে প্লেয়ারটা সব থেকে ইয়াং ক্রিকেটার আসতো, তাকে স্বাচ্ছন্দ্য দিত, সো দ্যাট হি ক্যান গিভ হিজ 100%। টেন্ডুলকারকে শেখানোর মতন কিছু গ্যারি কাস্টন ছিল না। তো এই যে কোচিং ট্যাকটিক্সটা, ইট ইজ নট অনলি আপনি একটা শর্ট শেখাচ্ছেন বা একটা অফ স্পিন শেখাচ্ছেন, সেটা না। এর বাইরে কোচের সব থেকে বড় যে কাজটা, সেটা হচ্ছে যে মোটিভেট করা। আমি খারাপ খেললে আমি জানবো না এই কোচ আমার পাশে আছে, আমি ভালো খেললে তো আমার সবাই, পুরো দেশ আমার পাশে থাকবে। তো এই দিস আর থিংস আর দ্য কমপ্লিটলি মিসিং ছিল এবার বিশ্বকাপে আমাদের দলে। এবং আমি মনে করি যে আমাদের যতগুলো বিশ্বকাপ খেলেছি, 50 ওভারের বলেন, T20 বলেন, 2003-এর পরে সব থেকে বাজে বিশ্বকাপ আমরা খেলেছি এবার। জি, ধন্যবাদ বুলবুল ভাই, অনেক সুন্দর আলোচনা। তো আপনি তো বাংলাদেশ ক্রিকেটকে ধারণ করেন, বাংলাদেশ ক্রিকেট খেলার কারণে আজকে আপনি আমিরুল ইসলাম বুলবুল, এবং বাংলাদেশের ক্রিকেটের যত রথী মহারথীর কথা বলা হয়ে থাকে আপনি তার মধ্যে অবশ্যই শীর্ষে অবস্থানকারী, কারণ আপনার অবদান বাংলাদেশের ক্রিকেট আজীবন মনে রাখবে। আমরা যারা দর্শক আমরা তো অবশ্যই মনে রাখবো। তো আপনি ক্রিকেটের উন্নয়নের জন্য সারা বিশ্ব ছড়িয়ে বেড়ান, এবং আমরা জানি যে আপনি এশিয়াতে বেশি পরিমাণে কাজ করেন, এশিয়ার বাইরেও কাজ করেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে। তো এত বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পৃক্ত আমরা অনেকেই অনেক সময় আক্ষেপ করে বলে থাকি যে সারা বিশ্বের উন্নয়নের জন্য আমিরুল ইসলাম বুলবুল কাজ করে, বাংলাদেশের ক্রিকেটের ঘরোয়া ক্রিকেট বলেন বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বা যে টেকনিক্যাল সাইড গুলো, এগুলো কি আমিরুল ইসলাম বুলবুলকে টানে না? আমি যদি একটু কথাটা ডিরেক্টলি এইভাবে বলি। আল্লাহর রহমতে ধরেন এখন আইসিসি গ্লোবালি 16টা কোচ আছে যারা নাকি মাস্টার এডুকেটর বলা হয়। মাস্টার, আল্লাহর রহমতে আমি ওয়ান অফ দেম। সো আর এখানে উই আর প্রাউড অফ ইউ, যেই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বলছি যে এই জন্য যে আইসিসির কিন্তু আমি এশিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করলেও আইসিসির দুটো গ্লোবাল প্রজেক্ট আমি দেখি। একটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন, যেটা নাকি কোচ তৈরি করা হয়, আর একটা হচ্ছে হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্ক, সেটাও আল্লাহর রহমতে আমি রান করি গ্লোবালি। শুধুমাত্র এশিয়া না, প্রত্যেকটা এশিয়ার প্রায় 106টা দেশের মধ্যে 92টা অ্যাসোসিয়েট মেম্বার, সবার সাথে এই কাজটা করি। আমি শুধু না, আমরা যারা বাংলাদেশি, আমাদের বুকের মধ্যে ধারণ করে আছি বাংলাদেশ। যা কিছুই আমরা করি না, যেখানে যা কিছু করি না কেন, সবসময় কম্পেয়ার করি। দেখবেন যে আপনি সিডনিতে যদি একটা জিনিস কেনেন, একটা জামা কিনতে গেলে ধরেন $10 দাম হলো, বাংলাদেশে মানে 60 টাকা। এই যে বাংলাদেশটাকে কিন্তু আপনি প্রত্যেকটা মুহূর্তে নিয়ে নিয়ে চলেন। সো আমরাও কিন্তু ক্রিকেট যেখানে শেখাই না কেন, ক্রিকেটের সাথে যেই কাজ করি না কেন, সবসময় বাংলাদেশকে কম্পেয়ার করি বা বাংলাদেশকে সামনে নিয়ে আসি। আমার তো মনে হয়, এর আগে আমি আরেকবার বললাম, আবার বলছি, বাংলাদেশ ক্রিকেটের জন্য গোল্ড মাইন। আমরা যখন নেদারল্যান্ডসে যাই, স্কটল্যান্ডে যাই, বা চায়নাতে যাই, বা এই নামিবিয়াতে যাই, তখন দেখা গেল যে একটা বিশ্ববিদ্যালয়ে গেলে 100টা ছাত্রের মধ্যে 3-4 জন ক্রিকেট খেলতে আসে। বাংলাদেশে যদি আপনি যান কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো স্কুলে, 100 জন ক্রিকেট খেলতে চাইবে। এই যে এত প্লেয়ার, এত ইচ্ছা, এত মানুষের যে ক্রিকেটে জড়াতে চায়, এই সুযোগটা আমরা হাতছাড়া করছি। আমি আবারও বলছি যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনোদিন কাজ করতে পারি আর না পারি, আমি নিজে কিছু করবো ইনশাল্লাহ। এবং আমি এটা খুব তাড়াতাড়ি করার প্ল্যান করছি। যে আমি এর আগেও বলেছি বিভিন্ন প্রোগ্রামে, আবারও বলছি যে উইদাউট এনি ফান্ডিং, সম্পূর্ণ আমার নিজের চেষ্টায় আমি চেষ্টা করব যে বাংলাদেশের যত অবহেলিত, আমি বলবো যে প্রত্যন্ত অঞ্চলে যত প্রাইমারি স্কুলগুলো আছে, হাই স্কুলগুলো আছে, সব জায়গাতে আমি ক্রিকেটের যে বেসিক ক্রিকেটটা আছে সেটার একটা কারিকুলাম শেখানোর চেষ্টা করব। এবং সেটা আমি শুরু করব এই 2022 থেকে ইনশাল্লাহ। আমি জানি যে দেশ আমাকে এত কিছু দিয়েছে, আমি অবশ্যই মাস্ট গিভ সামথিং ব্যাক টু মাই নেশন। তো ইনশাল্লাহ শুরু করব, হয়তো ক্রিকেট বোর্ডের সাথে না, কিন্তু ক্রিকেটের সাহায্যই তো হবে আলটিমেটলি। বাংলাদেশে যদি কোনো ক্রিকেটার বের হয় বা কোচ বের হয়, সেটা তো বাংলাদেশের ক্রিকেটেই কাজে লাগবে। ক্রিকেট বোর্ডকে সাহায্য করব, নট ডাইরেক্টলি, প্রবাবলি প্যাসিভলি। বুলবুল ভাই, অনেক সময় বলা হয়ে থাকে যেমন আমাদের আবেগের অংশ, আমাদের ইমোশনের অংশ যখন জড়িত থাকে, সেটা যদি হয় মাতৃভূমি, সেটা যদি হয় নারীর টান, তখন তো আমাদের অনেক ইচ্ছা বা অনেক নাও অনেক সময় হা হয়ে যায়। সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি। যদি কখনো
কোন পরিস্থিতি আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশের ক্রিকেটের কোন ধরনের বড় দায়িত্বশীল পজিশনে মানে খুব বেশি করে চায়, আমরা কি কোনোদিন সেই আশা করতে পারি যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটের হাল ধরবেন? হাল ধরার মতন ক্ষমতা আমার আছে কিনা জানি না, তবে ছোট কোনো কাজ পেলেও আমি যাব। আমার এক ব্যাগ গোছানো থাকে সবসময়, সো আই ক্যান গো এনি টাইম, এবং সেটার জন্য রেডি হয়ে আছি। যেখানে চাকরি করি না কেন, সেই চাকরি থেকে বড় চাকরি হবে, দেশকে কিছু ভাবে কোনোভাবে সাপোর্ট করা। এটাও ঠিক যে আমি 53 নাও, আমার এখন দেওয়ার সময়, এবং সেটা অবশ্যই চেষ্টা করবো দেশকে দেওয়ার। এর আগেও বললাম যে অ্যাক্টিভলি না হলে প্যাসিভলি হোক, সরি, যেভাবেই হোক আমি করব। আর বড় কোনো পদ দরকার নেই, যে কোনো পদে হলেই হবে, where I can contribute to my country। একটা মানুষের জীবন তো ছোট, এবং ছোট জীবনে কিন্তু ব্যাপারটা তো এরকম বুলবুল ভাই, যে দায়িত্বশীল পজিশনে না গেলে যেমন অনেক সময় ডিসিশন মেকিং, যে আপনি অনেক সময় অনেক কিছু সাজেস্ট করতে পারেন, বাট অনেক সময় হয় না যে সংসারের কর্তা হিসেবে কর্তা একটা আইন চাপিয়ে দিতে পারে, যেটা কর্তা বুঝে, যে আমার বাবারা বুঝতো যে সংসারে কি করলে ভালো হবে। আমরা অনেক সময় অনেকে দ্বিমত পোষণ করতাম, কিন্তু বাবা দেখতাম যে কঠোর হস্তে সব ডিসিশন দমন করে, তার ডিসিশন অটল থাকতেন, এবং পরক্ষণে দেখতাম যে না, আসলে তার ডিসিশনটাই সবচেয়ে ভালো ডিসিশন ছিল, সেটা সংসারের জন্য সবচেয়ে উপযোগী ডিসিশন। তো সেটা তো ক্রিকেটের পরিবর্তন বা ক্রিকেটের জন্য উপকারী এই ধরনের কঠোর সিদ্ধান্তের জন্য তো বড় পজিশনই দরকার, কারণ বড় পজিশন না হলে তো ছোট পজিশন থেকে সেইভাবে মানে ইমপ্লিমেন্ট করা যায় না। ব্যাপারটা কি এরকম না? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কোথা থেকে আসেন। অবশ্যই আমি জানি না, তো এটা তো আমার হাতে, আমি তবে এটা বলতে পারি যে কাজ যেখানে শুরু করি না কেন, যদি ভালো কাজ করি কেন করে যেতে পারবো, সে বিশ্বাসটা আছে, এবং সেটা দিয়েই প্রমাণ করবো। তবে এটা ঠিক, আমি আবার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের অনেক অনেক ভালো সম্ভাবনা আছে, এবং আপনি যদি দেখেন যে আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান সবাই ভালো খেলে, আমরা কেন খেলবো? শ্রীলঙ্কা, আমরা ভালো খেলছি, এবং আমরা উই আর প্লেইং ওয়েল। আমরা কিন্তু এই বিশ্বকাপে হয়তো ভালো খেলিনি, কিন্তু আমরা কিন্তু উই আর নট এ ব্যাড টিম। তবে আমাদের লং টার্ম ভালো খেলার জন্য উই নিড মোর প্লেয়ার্স, উই নিড মোর প্রপার প্ল্যানিং। যে প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু ক্রিকেট কিন্তু একটা ইন্ডাস্ট্রি এখন, ইটস নট অনলি এ গেম। তো এটা একটা বাংলাদেশ, পুরো দেশটাই একটা ক্রিকেট ইন্ডাস্ট্রি, কেননা সবাই এই খেলাটা ফলো করে। জি বুলবুল ভাই, আমরা আর দুটো কোশ্চেন করব। আপনাকে অনেক সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা আপনাকে পেয়েছি, এবং অনেক সুন্দর সুন্দর, আসলে এগুলো ইমোশনাল। আমরা যদি সারা রাত শুনি ক্রিকেটের গল্প, তাহলে দুটো না, আমি হয়তো আর 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করবো। আমি আপনার থেকে জানতে চাইবো সর্বশেষ যেটা, সেটা এখন বলবো না, জাস্ট আরেকটা অংশ জানতে চাই, সেটা হলো যে বাংলাদেশের যে বর্তমানে যে পাইপলাইন, যেটা আপনি বললেন যে অনেক ক্রিকেটার, সেখানে তো আমরা যে জানি যে ইন্ডিয়ান ক্রিকেটের দিকে লক্ষ্য করলে দেখা যায় সেখানে রবি শাস্ত্রীর মতো ক্রিকেটার, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটার, যারা রাহুল দ্রাবিড়কে সবচাইতে বেশি ক্রেডিট দেওয়া হয়, যে বর্তমান ইন্ডিয়ান লাইন আপে যে হঠাৎ করে একটা ব্যাটসম্যানকে বা একটা বোলারকে এনে দিল, বিশেষ করে ব্যাটসম্যানের ক্ষেত্রে এরা বিশ্বের যে কোনো বোলারকে পিটিয়ে মোটামুটি মানে তুলোধুনো করে ফেলতেছে। যেন আপনি বর্তমানে যে উইকেট কিপার, তারপর আরো কয়েকজন ইয়াং ক্রিকেটার ইন্ডিয়াতে আসলো। শ্রীলঙ্কাতে আমরা দেখলাম যে অনেকগুলো ইয়াং ক্রিকেটার, যারা মানে কোনো ধরনের ডর ভয় নেই। আমরা এই ধরনের অবস্থা অনেক সময় লক্ষ্য করতাম মোহাম্মদ আশরাফুলের মতো কাছ থেকে, যেমন আশরাফুল আসলো, যাই একটা ইনিংস খেললো, কাউকে ভয় পেল না, কি ম্যাকরা বল করতেছে, কি গিলেস্পি বল করতেছে, বা কে কি বল করছে, ডোন্ট কেয়ার। কিন্তু বর্তমান মেন্টালিটির এই ধরনের ক্রিকেটার আমরা খুব কম লক্ষ্য করছি। তো আমাদের এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের ক্রিকেটার তৈরি করার জন্য আমাদের মানে 2-4টা ইনিশিয়েটিভ যদি আপনি একটু আমাদের বলেন প্লিজ। ধন্যবাদ। আপনি রাহুল দ্রাবিড়ের কথা বললেন। রাহুল দ্রাবিড়কে কিন্তু ভারতীয় দলের কোচ বানানোর ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের কিন্তু আরো 5 বছর আগে ছিল, এবং কোচ হলো এই কয়েক সপ্তাহ আগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। একটা প্ল্যানের মধ্যে দিয়ে কাজ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, আর সব থেকে শিক্ষণীয় ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ড ক্রিকেটে এখন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, যারা নাকি কিভাবে অল্প কিছু প্লেয়ার নিয়ে একটা বড় প্রমাণ হয়ে গিয়েছিল। যে কয়েক মাস আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছিল সাউথহ্যাম্পটনে, নিউজিল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। তো ওখানে দেখা গিয়েছিল যে পৃথিবীর সব থেকে বেশি হাই পারফরমেন্স প্লেয়ার হচ্ছে ইন্ডিয়াতে,
আর সব থেকে কম হাই পারফরমেন্স প্লেয়ার হচ্ছে নিউজিল্যান্ডে। এই দুটো দেশের মধ্যে নিউজিল্যান্ড জিতলো। তার মানে কি আপনাকে দেখাচ্ছে যে ইউ ডু নট নিড মিলিয়নস অফ প্লেয়ার্স, বাট ইউ নিড এ গুড প্ল্যানিং। আপনার একটা সুন্দর প্রোগ্রাম দরকার হয়। তো এই প্রোগ্রামটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ফলো করছে, যার জন্য কিন্তু রাহুলকে তারা জানতো যে কোচ হবে। তো আমাদের দেশে কিন্তু আমাদের কি প্রোগ্রাম আছে আমরা কেউ জানি না। আমরা প্রত্যেকদিন ডিসিশন চেঞ্জ করছি। আমরা কিন্তু এখনো জানি না যে আমাদের আগামী 5 বছর পরে আমাদের ক্রিকেটটা কোথায় যাবে। আমরা কিন্তু, আপনি যদি জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউকে যে আচ্ছা ভাই বলুন তো আমাদের কতগুলো ক্রিকেটার বাংলাদেশে আছে, বলতে পারবে না। আমি লিখে দিতে পারি। আপনি যদি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সিইও কে জিজ্ঞেস করেন যে অস্ট্রেলিয়াতে এখন কতগুলো ক্রিকেটার আছে, ওর ডেস্কের নিচে লেখা আছে, ওর ডেস্কের যে কাঁচ আছে কাঁচের নিচে লেখা থাকে যে কতগুলো ক্রিকেটার আছে ছেলে, কতগুলো ক্রিকেটার আছে মেয়ে, কতগুলো ক্লাব আছে, সব ডেটা তাদের কাছে থাকে, আমাদের নেই। আমাদের কিন্তু একটা 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 প্রোগ্রামের মধ্যে দিয়ে আসতেই হবে, আপনাকে অর্গানাইজড হতেই হবে। আপনার কাছে যখন বলেন যে আমার কাছে কয়েকশো কোটি টাকা আছে, দিস ইজ এ ফেলিয়ার। আমি বলবো যে এটা একটা ফেলিয়ার কমেন্ট। আপনার কাছে টাকা আছে, আপনি খরচ করছেন না কেন? আমাদের এখন যে টেস্ট ভেন্যু গুলো আছে, বগুড়া টেস্ট ভেন্যু, ফতুল্লা টেস্ট ভেন্যু অকেজ হয়ে পড়ে আছে, কোনো ব্যবহার করা হয় না। অথচ ঢাকা শহরে কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে মাঠের। আপনি বড় বড় স্টেডিয়াম না করে আপনি মাঠ তৈরি করেন। আপনি আমাদের যে প্যারেড গ্রাউন্ড আছে আমাদের দেশে, হ্যাঁ জানি আমাদের অনেক মানুষ, ছোট দেশ, তারপরেও খেলার মাঠ তৈরি করা উচিত। আমাদের গ্রামে গঞ্জে শত শত মাঠ তৈরি করা উচিত। এবং যদি আপনি মাঠ তৈরি না করেন, ক্রিকেটার খেলবে কোথায়? আমাদের আইসিসির যে হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কের যে 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর আছে, যে 3টা জিনিস আপনার লাগবেই। একটা হচ্ছে যে আপনার যে কোচ, আপনার যে দেশে, সারা দেশে ক্রিকেটার গুলো আছে সেখান থেকে ট্যালেন্ট গুলো খুঁজে বের করে আনার জন্য আপনার কোচ দরকার। সো ইউ নিড এ গুড কোচিং প্রোগ্রাম। কোচিং প্রোগ্রাম কতটুকু আছে আমরা আমাদের দেশে আমরা জানি না। তারপরে দরকার হবে যে ওই যে ট্যালেন্টেড ক্রিকেটার গুলো আপনি খুঁজে আনলেন, তাদেরকে একটা ভালো ফেসিলিটিতে প্র্যাকটিস করতে দেবেন। কোথায় সেই ফেসিলিটিটা আছে বলেন? 3 নম্বরে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা কম্পিটিটিভ স্ট্রাকচার ক্রিকেট প্রোগ্রাম। এই কম্পিটিশন একটা কম্পিটিশন বা লিগ ক্রিকেট। সো আপনি ট্যালেন্ট গুলো খুঁজে আনলেন, ট্যালেন্ট গুলোকে ভালো জায়গায় প্র্যাকটিসের ব্যবস্থা করলেন, তারপর তারা একটা কম্পিটিটিভ লিগ খেললো, খুব হার্ড ক্রিকেট লিগ খেললো। এই তো করতে হবে, এই 3টা কাজ করতে হবে। এই 3টা কাজের একটা কাজ আমরা করি না বা করছি না। আমরা উইল রিয়েলি গ্রেটফুল টু বিকেএসপি, যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে ফ্রি আমাদেরকে প্রায় 50 থেকে 60% প্লেয়ার তৈরি করে দিচ্ছে। সো বিকেএসপি ইজ অনলি অর্গানাইজেশন। আমাদের দেশব্যাপী যদি বিকেএসপির মতো ট্যালেন্ট খুঁজে আমরা যদি তাদেরকে খেলার ব্যবস্থা করে দিতে পারতাম, আমরা কিন্তু অনেক অন্য জায়গায় থাকতাম। এখন আমরা ওই আমাদের মানে এই কিছু 5টা 7টা 8টা প্লেয়ারের উপরে বাংলাদেশ ক্রিকেট নির্ভর করতো না। আপনার কাছে 500-700 ক্রিকেটার থাকতো তখন। ওই পাইপলাইনের কথা বললেন, পাইপলাইন ইজ কমপ্লিটলি নো পাইপলাইন। জি বুলবুল ভাই, আমরা কয়েকটা কমেন্টস কে একটু একটুলেস করতে চাই। আমাদের একজন দর্শক চাতক পাখি, উনি বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে ক্রিকেট প্রেমী কর্মকর্তা প্রয়োজন। এবং আমাদের আরো একজন দর্শক যে ক্রিকেট নিয়ে অনেক ধ্যান করেন, মোহাম্মদ শামীম আজাদ, উনি লিখেছেন যে আপনার কাছে জানতে চাইলো যে অলরেডি বলেছেন যে কি কি স্টেপ নেওয়া উচিত, এবং উনি এও বলেছেন যে অনেক ক্রিকেটার, বিশেষ করে মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটার, অবহেলিত ক্রিকেটার, সেখানে আফতাব আহমেদ, আশরাফুল বা আর অনেক ক্রিকেটারের কথা বলা হয়, যাদের আমরা পেয়েছি, আবার কিছু কিছু ট্যালেন্ট যত্নের অভাবে হারিয়েও গিয়েছে। সেটা তো আমরা সবাই জানি, সেখানে দ্বিমতের কোনো অবকাশ নেই। কিন্তু যেমন আপনি যদি রফিকের কথা বলেন, মোহাম্মদ রফিক ভাইয়ের কথা, যে উনি ছোট্ট ক্যারিয়ার যতটুকুই খেলেছেন জাতীয় দলে বা টেস্ট এবং ওয়ানডে, যখন আমরা খুব বেশি করে খেলা শুরু করলাম, যেমন সারা বছর এমন একটা সময় গেল যে এখন আমরা সারা বছরে 2 থেকে 3টা ওয়ানডে খেলতাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা সেই টেস্ট স্ট্যাটাস পেলাম এবং পরবর্তীতে দেখা গেল যে আমাদের বছরে 15-20টা ওয়ানডেও খেলা হয়ে গেছে, বা 30টা ওয়ানডে, যেখানে ইন্ডিয়া বর্তমানে খেলছে, আমরা খুব কাছাকাছি খেলে ফেলছি এখন 20টা ওয়ানডে দুমদাম করে বছরে খেলে ফেলি 20-25টা। কিন্তু এরা তো অনেক ভালো মানের, কিন্তু এই যে যেমন মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটারকে বলে বাংলাদেশ দল বা বাংলাদেশের বোর্ড কেন যেন আনছে না, এটাই আমাদের দর্শকদের উদ্বেগ, যে কেন আমরা সেই বোর্ডে বা প্যানেলে কোনো দায়িত্বশীল পজিশনে দেখছি না। যাই হোক, সেটা কেন দেখছি না আপনার কথা থেকে হয়তো দর্শক তার উত্তর পেয়ে গেছেন। আমি আপনার কাছে আরেকটা করি আপনাকে, যে রফিকের ব্যাপারটা বললেন না, দেখেন রফিক কিন্তু যখন ক্রিকেট খেলতো না তখন থেকে আমার বন্ধু, এবং আমরা ভাইয়ের মতন বড় হয়েছি।
এবং সে যে কষ্ট করেছে, কষ্ট মানে বলবো যে পরিশ্রম করেছে, পরিশ্রম করে আজকে বাংলাদেশ প্রথম 100 উইকেট পেয়েছিল সে। তো রফিকের ব্যাপারটা এই জন্য আনছি যে রফিক কিন্তু সেলফ মেড একজন ক্রিকেটার, নিজে নিজে শিখে শিখে। ও ছিল এক সময় ছিল ফুটবল প্লেয়ার, তারপর ছিল বাঁহাতি ফাস্ট বোলার, তারপরে হলো যে বিশ্বের লেফট আর্ম স্পিনার, তারপরে একজন হার্ড হিটার ছিল। তো বাংলাদেশের পক্ষে সে অনেক ম্যাচ ওপেন করেছে। সো এই যে রফিক শিখতে 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 আজকে কিন্তু ওর জায়গাটা এসেছিল, এবং ইটস ভেরি ওয়ার্ল্ড ক্রিকেটে আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার। ওর সময় ও এবং ড্যানিয়েল ভেটরি এই দুটো ছিল টপ ক্লাস বাঁহাতি স্পিনার। রফিকের কথাটা আমি কেন বলছি যে রফিক কিন্তু নিজে নিজে ক্রিকেট শিখেছে। রফিক যদি 50টা বাঁহাতি স্পিনারের সাথে কথা বলে বাংলাদেশ ব্যাপী যে জানো আমি ছোটবেলায় এইভাবে বল করতাম, আমি ছোটবেলায় আমি, ও কিন্তু ধরেন বইয়ের কথায় বইতে যেভাবে লেখা আছে সেভাবে শিখেনি, সে করতে করতে শিখেছে, এবং করতে করতে যে লোকটা শেখে তার থেকে ভালো টিচার আর কেউ নেই। সো রফিক কুড এক্সচেঞ্জ হিজ এক্সপিরিয়েন্স উইথ থাউজেন্ডস অফ বাংলাদেশি ক্রিকেটার্স, যেখানে তারা সেই ইন্সপায়ার করতে পারে আরো 100-1000 ক্রিকেটারকে। ইমিডিয়েটলি রফিকের যে এক্সপিরিয়েন্সটা আছে, রফিকের যেই ম্যাথোডলজিতে ক্রিকেট শিখেছে, সেটা অবশ্যই অন্য অন্য ক্রিকেটারদের জানা উচিত এবং শেখা উচিত, সো দ্যাট ভবিষ্যতে আমরা আরো বেশি রফিক পাবো। জি ধন্যবাদ বুলবুল ভাই। আমি অনুষ্ঠানের মোটামুটি শেষে আমি আরেকটা অংশ জানতে চাইবো বাংলাদেশ ক্রিকেট দলের যেই মানে একটু আমি যে প্রসঙ্গটা দুটো প্রশ্ন আগে আমি আপনাকে করেছিলাম, সেটা হলো যে আমাদের এখন মানে ওই যে অনেক সময় হয় না যে আমার শরীরে অনেক ব্যথা, যে ডাক্তারকে বলি যে আমাকে ব্যথা কমানোর জন্য আমাকে কুইক রেমেডি দাও, যে আমি ব্যথাটার যেন ফিল না করি। বাংলাদেশ ক্রিকেটের যেই বিশ্বকাপের ব্যর্থতা এত বেশি পর্যায়ে আমাদের সবাই মর্মাহত, যে এত প্র্যাকটিস এত কিছু পরে অস্ট্রেলিয়াকে আমরা বধ করলাম, নিউজিল্যান্ডকে বধ করলাম, প্রত্যেকটা দলকে নাকানি চুবানি খেয়ে বিশ্বকাপে এসে নিজেরাই মানে যেভাবে আমরা নাকানি চুবানি খাইয়েছি, আমরা ঠিক তার যোজন যোজন বেশি পরিমাণে নাকানি চুবানি খেয়ে দেশে ফেরত গেলাম। তো মোটামুটি বলা চলে যে বাংলাদেশের ক্রিকেটে মেন্টালি বলেন বা ফিজিক্যালি বলেন এক রকমের মানে টর্নেডোর মতো অবস্থা হয়ে গেছে। তো এমন কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে বর্তমান ক্রিকেট কিছুটা হলেও ঘুরে দাঁড়ায়? আমি একটু রেমেডি জানতে চাই বুলবুল ভাই। আমি তো কিভাবে রেমেডি দেবো, আমি আশা করব যে বাংলাদেশের এই সামনে সপ্তাহে শুরু হচ্ছে পাকিস্তানের সাথে 3টা টি20 এবং 2টো টেস্ট ম্যাচ, শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ টিম চলে যাবে নিউজিল্যান্ডের 2টো টেস্ট ম্যাচ খেলতে। সো এই টেস্ট ম্যাচ বা এই টি20 যে ক্রিকেট আছে এর মাধ্যমে এখানে কিছু আশা করছি বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে, হোমে খেলছে পাকিস্তানের সাথে। সো দিস ইজ দ্য অনলি কুইকেস্ট রেমেডি আমার কাছে মনে হয়। বাট লং টার্ম রেমেডি যদি বলেন, আমি বাংলাদেশের যারা ক্রিকেট খেলে নেক্সট জেনারেশন যারা আসছে তাদের মধ্যে সব থেকে আগে যে জিনিসটা তৈরি করতে হবে বিশ্বাসের একটা বড় ঘাটতি আছে আমাদের ক্রিকেটে, যে আমি যাব খেলবো, ভালো খেলবো, জাতীয় দলে খেলবো। এটা না যে আমি ভালো খেলবো, আমার দল কোনো কর্মকর্তার দল, আমার দর্শক শ্রোতা আমাদের সাথেই থাকুন, আমরা আদারওয়াইজ বুলবুল ভাই আপনার লাইনে একটু সমস্যা ছিল আমাদের, আমরা শুনতে পাইনি। যাই হোক, আমরা ধন্যবাদ জিকবার। আপনি তো জানেন যে আপনি খোঁজ খবর রাখেন। আমি জাস্ট আরেকটু যদি ডিপে যেতে চাই সর্বশেষ প্রশ্নের আগে ছোট্ট করে একটু বলেন যে এমন কয়েকজন ক্রিকেটারকে বলেন যেখানে আসলে বিসিবির উচিত বা বিকেএসপির মাধ্যমে বলেন, দেশ সেরা কোচ সালাউদ্দিন বলেন বা স্পেশালি এদের তত্ত্বাবধানে এই ক্রিকেটার গুলোকে মানে সবসময় নজরে রাখা উচিত, যারা ভবিষ্যৎ ক্রিকেটের বাংলাদেশকে নেতৃত্ব দিবে, বাংলাদেশের ক্রিকেট স্বপ্ন কি বলে সম্পদ বলে পরিণত হবে। আপনার কাছে আপনার মতে এমন ক্রিকেটার গুলোকে মানে কারা কারা হতে পারে, যদি বেশি হার্ড প্রশ্ন না হয়ে যায়? আমি এই মুহূর্তে কারো নাম বলতে চাচ্ছি না, কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। তবে আপনি একটা ভালো জায়গায় টাচ করেছেন, সালাউদ্দিনের কথা বলেছেন। সালাউদ্দিন ইজ আ ভেরি সাকসেসফুল কোচ, কিন্তু বাংলাদেশে তো এক সালাউদ্দিন দিয়ে তো আপনি 18 কোটি লোককে আপনি খুশি করতে পারবেন না। আমাদের দেশে কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের দেশে যে 10 থেকে 15 বছরের যে ইয়াং ছেলেরা আছে, আমার মনে হয় সাউথ ইস্ট এশিয়াতে সব থেকে বেশি ওই নাম্বারের ইউথ লোক আমাদের ছেলে মেয়েরা আছে বাংলাদেশে। সো কোচিং যে প্রোগ্রামটা আছে, আপনি যদি ধরেন যে বাংলাদেশে কিন্তু এখন প্রায় 15 জন থেকে 16 জনের মতন লেভেল 3 কোচ আছে। লেভেল 3 কোচ ইজ দ্য হাইয়েস্ট লেভেল কোচ।
দ্বারা আইসিসি এবং দ্বারা জানে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোয়ালিফাইড কোচ। এই কোচ যারা আছে তাদেরকে আমরা কতটুকু কাজে লাগাচ্ছি, এই কোচ যারা আছে এই কোচদের ডেভেলপমেন্টে আমরা কতটুকু কাজ করাতে পারছি, এই কোচ যারা আছে তাদেরকে আমরা কতটুকু আপ স্কিল করতে পারছি, এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই লেভেল 3 কোচরাই ভবিষ্যতে যে লেভেল 2 কোচ আছে, লেভেল 1 কোচেস আছে, দেশব্যাপী সঠিক ক্রিকেটটা তারা শেখাতে পারবে। ইউ উইল হ্যাভ মোর টিচার্স, ইউ উইল হ্যাভ মোর বেটার স্টুডেন্টস। সো ওই জায়গাটা একটা মনোযোগের ব্যাপার। আর ইউথ ক্রিকেটার যারা আছে, আপনি জানেন যে আমাদের আন্ডার 19 বিশ্বকাপ এই জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজে হবে। সেখানে বাংলাদেশ ভালো করুক, দোয়া করি, এবং সেখানেই হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সব টপ ক্লাস ক্রিকেটাররা অবস্থান করছে, এবং তাদের বেস্টটা বের করে আনার যে কাজটা আন্ডার 19 থেকে যে জাতীয় দলে যে মাঝখানে যে ডট 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 যে ব্রিজ গুলো আছে, এই ব্রিজ গুলোতে অনেক কাজ করতে হবে আমাদের। সো আমাদের নেক্সট জেনারেশন ক্রিকেটার সব আন্ডার 19 টিমে আছে, এবং ইনশাআল্লাহ তারা তাদের সেরাটা দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে, আমরা এখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি, একদিন চ্যাম্পিয়ন করবে ইনশাআল্লাহ। আমরা সেটা আশা করি, এবং খুব আশার কথা এই যে আপনার মানে ক্রিকেটীয় জ্ঞান দিয়ে আমাদের যে আশার কথা শোনালেন, আমরা আসলে খুশি হলাম যে আমরাও চাই এই এক তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি তো চলে গেল, মুশফিকুর রহিম বা মুস্তাফিজের এখন অনেক সময় রয়ে গেছে, সাকিব আল হাসান, এরা তো দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে শেখার জন্য। হ্যাঁ, বাট তারপরও তো আমাদের বিকল্প তৈরি করতে হবে। আমরা বারবার যদি তারা ইনজুরিতে পড়লে আমরা ক্রাইসিসে পড়ি, এটা তো আমরা হতে মানে এমনটা হয়, এটা আমরা চাইও না। আমরা চাই বাংলাদেশের 180 মিলিয়ন লোকের মধ্যে অনেক ক্রিকেটার থাকবে, যে দুই একজন ক্রিকেটার ইনজুরি হলে পরে ক্রিকেটার এসে ব্যাকআপ দিবে। আমি সর্বশেষ বুলবুল ভাই, আপনার খেলোয়াড়ি জীবনে তো অনেক মজার মজার ঘটনা, আমরা এতক্ষণ তো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস বা ব্যর্থতা সফলতার গল্প শুনলাম, বাট এবার আপনার খেলোয়াড়ি জীবনের, বুলবুল ভাই কি আমার কথা শুনছেন? আমি একটু সবিনয় জানতে চাই বুলবুল ভাই, আপনার ক্রিকেট জীবনের সবচেয়ে স্মরণীয় একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করবেন একটু, এই বলে আমরা অনুষ্ঠানটা শেষ করব। বুলবুল ভাই। ধন্যবাদ ভাই। স্মরণীয় মুহূর্ত তো অনেক। আমরা যখন বেস্ট স্ট্যাটাস পাই লন্ডনে, তখন আমি ছিলাম, যখন আমরা আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলাম, সেটা একটা বড় সাফল্যের দিন ছিল আমাদের। তবে বাংলাদেশের যখনই জেতে সেটাই স্মরণীয় দিন হয়ে থাকে। সো আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কিছু স্মরণীয় দিন, অনেক স্মরণীয় দিন আছে আমার। আর একটা ব্যাপার আমি আমার শেষ কথা বলতে চাই, যেটা যে বাংলাদেশের যে শুধুমাত্র আমরা ক্রিকেটটাকে ধারণ করে আছি, আমাদের আরো অনেক বড় বড় খেলা আছে, হকি আছে, ফুটবল আছে, দাবা আছে। সো আমরা যে যেখান থেকে পারি, লেটস সাপোর্ট বাংলাদেশ। আমি কেউ হয়তো অর্থনৈতিক দিক থেকে সাহায্য করতে পারবে, কেউ শিক্ষা ক্ষেত্রে সাহায্য করতে পারবে, আমার জায়গা থেকে আমি ক্রিকেটে কিছুটা সাহায্য করতে পারবো। সো লেটস সাপোর্ট বাংলাদেশ টু গ্রো, এবং বাংলাদেশ যেন একটা একটা সাকসেসফুল কান্ট্রি হয় আমাদের সকলের কন্ট্রিবিউশনে। লেটস সাপোর্ট বাংলাদেশ। দুঃখিত দর্শক শ্রোতা, আমার মাইকটি মিউট ছিল। ধন্যবাদ বুলবুল ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক অভিনন্দন, এবং আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এত মূল্যবান সময় থেকেও বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনি অনেক আলোচনা করেছেন, আমাদের বিভিন্ন উপদেশ শুনিয়েছেন, এবং আশা করি বাংলাদেশের ক্রিকেটের কর্মকর্তা বলেন বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা দেন জ্ঞান বা নীতি নির্ধারণী চিন্তা ভাবনা করেন, আপনার এই বক্তব্য থেকে কিছুটা হলেও তাদের দিক নির্দেশনায় আসবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি, এবং বাংলাদেশের ক্রিকেটের উত্তরোত্তর উন্নতি কামনা করি, এবং আমরা এও আশা করি যে আমিনুল ইসলাম বুলবুলকে আমরা বাংলাদেশের ক্রিকেটের ভালো কোনো গুরুত্বপূর্ণ কোনো পর্যায়ে দেখতে চাই, যে আমিনুল ইসলাম বুলবুল যেভাবে আইসিসি কে যেভাবে কন্ট্রিবিউট করছে, আইসিসি ক্রিকেটের উন্নতির জন্য যেভাবে কাজ করছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের সাথেও আমিনুল ইসলাম বুলবুলকে আমরা এক সময় ওতপ্রোতভাবে সম্পৃক্ত হতে দেখব, এই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বুলবুল ভাই আপনার কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সিডনি বাংলা, আপনারা আমাকে ডেকেছেন এই জন্য আপনাকে সুপ্রভাত সিডনি, এবং অনেক অনেক ধন্যবাদ নোমান মাসুম, আপনি সুন্দর করে উপস্থাপনা করেছেন প্রোগ্রামটা। আশা করি আমরা ক্রিকেটের জন্য কিছু কাজ করতে পারবো। সকলে ভালো থাকবেন, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনাদের। জি বুলবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন।
আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড, বাংলাদেশ ক্রিকেটের সাবেক স্বনামধন্য ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের কোনো মতামত বা প্রশ্ন রাখতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন suprabhat.ceo@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিডনিকে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত আপডেট এবং নিয়মিত আয়োজনের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ সুপ্রভাত সিডনিকে আপনারা লাইক দিয়ে আমাদের লাইভ প্রোগ্রাম প্রতি রবিবার সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 4টা আমাদের সাথেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.